গল্পের নাম খোলা জানালা দক্ষিণে। কলমে ফাবিহা বুশরা নিমু। গল্পের নবম অংশ। কোলাহলের মাত্রা সময়ের সাথে প্রকোপ হতে শুরু করেছে। সারাদিন গড়িয়ে বিকেল হতে চলল। তবুও তাইয়ান আর মুনতাসিমের দেখা মিলেনি চৌধুরী গৃহে। দুজনকে ফোনেও পাওয়া যাচ্ছে না। কাল থেকে মেহবিনের মনটা স্বাভাবিক থাকলে ও সময়ের সাথে মনের মধ্যে ভয় জেঁকে বসছে। মনের সুখগুলোকে আধারে ঢেকে নিয়েছে আতঙ্কের কালো ছায়া। মানুষটাকে এক নজর দেখার জন্য ভেতরটা ছটফট করছে। মানুষটাকে ছাড়া আজকাল নিজেকে বড্ড অসহায় লাগে মেহবিনের। বিষাদের ভরপুর হয়ে উঠল মন, মস্তিষ্ক। কারো সাথে সুসম্পর্ক না থাকায় মুখ ফুটে বলতেও পারছে না। তখনই মেহবিনের কর্ণকুহরে এসে কিছু বাক্য পৌঁছাল। মুনতাসিম কি এই বিয়েতে রাজি ছিল না? রিয়াদ কি তার ছেলেকে জোর করে বিয়ে দিল, যার কারণে বিয়ের রাতে বউ রেখে কাউকে কিছু না জানিয়ে উধাও হয়ে গেল? আজকাল কার বাবা মাগুলোও হয়েছে। ছেলে মেয়েদের বিয়েতে মতো থাকে না, জোর করে বিয়ে দিয়ে দেয় আর ছেলে মেয়েরা বিয়ের পরে প্রেমিক প্রেমিকার লগে ফষ্টিনষ্টি করে বেড়ায়। কথাগুলো মাটিতে পড়ার আগেই জলে ওঠা কণ্ঠস্বর ভেসে এলো। আমি নিশ্চয়ই আপনার মেয়ের সাথে ফষ্টিনষ্টি করতে গিয়েছিলাম। তা না হলে আপনি কিভাবে জানলেন? আমি বিয়েতে রাজি ছিলাম না। আবার আমার প্রেমিকাও আছে। কাইন্ড ইওর ইনফরমেশন, বিয়েটা আমার পছন্দেই হয়েছে। আমাকে জোর করে কোনো কিছু করানোর ক্ষমতা কারো নেই। কারো সম্পর্কে কোনো কিছু মন্তব্য করার আগে সবকিছু জেনে তারপর মন্তব্য করবেন। যারা না জেনে শুনে অন্যের নামে কটু কথা রটায়, আমি তাদেরকে ভয়ঙ্কর রকমের ঘৃণা করি। আপনি বিয়ের দাওয়াত খেতে এসেছেন, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য আসেননি। যে কাজে এসেছেন সে কাজ করুন। মুনতাসিম ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত রাখতে পছন্দ করে। আপনি যদি আমার বিষয়ে আর একটা বাজে কথা বলেছেন, তাহলে আমি ভুলে যাব আপনি আমার গুরুজন। এই সময়ে মুনতাসিমের উপস্থিতি একদমই আশা করেনি মহিলাটি। সে মেহবিনকে আঘাত করার জন্য সুযোগ বুঝে কথাগুলো বলেছে। মুনতাসিমকে দেখে ভয়ে চুপসে গেল সে। ভীরু দৃষ্টিতে মুনতাসিমের দিকে দৃষ্টিপাত করে আছে। মুনতাসিমের উত্তপ্ত মস্তিষ্ক নিজেকে নিয়ন্ত্রণ করার ব্যস্ত। মুহূর্তের মধ্যে আঁখি যুগল রক্তিম বর্ণ ধারণ করেছে। দু হাত মুষ্টিবদ্ধ করে করে ঘন ঘন শ্বাস নিচ্ছে সে। মুনতাসিমকে দেখে মেহবিনের জানে পানি আসল। সে খুব সঙ্গোপনের স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সমুদ্রের ঢেউয়ের ন্যায় উথাল পাথাল করা হৃদয়টা মুহূর্তের মধ্যে শান্ত নদী হয়ে গেল। মুনতাসিমের পাশেই বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে তাইয়ান। ছেলেটার সমস্ত মুখশ্রীতে মলিনতা ছেয়ে গিয়েছে। খুব গভীরভাবে পর্যবেক্ষণ করলে যে কারো বুক কেঁপে উঠবে। পরিস্থিতি স্বাভাবিক করতে মহিলাটি বলল, আমার ভুল হয়ে গিয়েছে বাবা। তুমি আমাকে মাফ করে দাও। আমি না বুঝেই তোমার মন্তব্য করে ফেলছি। সবকিছু না জেনে শুনে আমার এভাবে মন্তব্য করা উচিত হয়নি। এরপর থেকে কারো সম্পর্কে কোনো কিছু বলার আগে বুঝে শুনে বলবেন। কথাগুলো বলেই তাইয়ানের হাত ধরে সামনের দিকে এগিয়ে আসলো মুনতাসিম। মহিলাটি আর দৃষ্টিতে মেহবিনকে পর্যবেক্ষণ করে নিল। মুনতাসিম তাইয়ানের হাত ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমার বিশ্রামের প্রয়োজন তাইয়ান। তুমি কক্ষ গিয়ে ঘুমিয়ে নাও। আমি সবাইকে বলে দিব তোমার কক্ষের কাছে কেউ যেন কোলাহল না করে। আমি ঠিক আছি স্যার, সমস্যা নেই। তোমার থেকে কোনো কথা শুনতে চেয়েছি। আমার চোখের সামনে থেকে যাও। মুনতাসিমের কড়া কণ্ঠে বলা কথাগুলো তাইয়ানের হৃদয় স্পর্শ করে গেল। সেই সাথে অভিমান এসে ভিড় জমালো মনে।
মনের গহীনে থেকে ভীষণ করে বলতে ইচ্ছে করছে, আপনি এত পাষাণ কেন স্যার? সব সময় কঠিন কঠিন কথা বলেন। আজকে অন্তত একটু নরম হতে পারতেন। আপনি আমার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, মৃত্যু আগ পর্যন্ত আপনার পাশে ছায়ার মতো লেগে থাকব। আপনার রাগের মধ্যে, গম্ভীর কণ্ঠস্বরের মধ্যে এক সমুদ্র সমান ভালোবাসা খুঁজে পাই। এত ভালোবাসা পাবার পরে কিভাবে আপনার সাথে বেইমানি করব স্যার? আপনি আমার সব পথ বন্ধ করে দিলেন। আপনার মতো মানুষের সাথে বেইমানি করার আগেই আমার মৃত্যু আসুক। তবুও বেইমানি না আসুক। তাইয়ান বিলম্ব করল না, দ্রুত পায়ের কক্ষে চলে গেল। পার্লারের মেয়েরা চলে এসেছে। সন্ধ্যায় আজকে চৌধুরী গৃহে অনুষ্ঠান করবে। শেহনাজ মেহভিনকে নিয়ে সাজতেন যাচ্ছিল। তখনই মুনতাসিম গম্ভীর কণ্ঠে বলল, মেহভিনকে আমার কক্ষে আসতে বল। কিন্তু ভাই, পার্লারের মেয়েরা চলে এসেছে। সাজাতে সময় লাগবে। সন্ধ্যা থেকে অনুষ্ঠান শুরু হবে। আপনি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিন। মুনতাসিম কোনো উত্তর করল না। ক্লান্ত মস্তিষ্ক নিয়ে কক্ষের দিকে অগ্রসর হল। চারিদিক আধারে আচ্ছন্ন হতে শুরু করেছে। রাইমা বেগমের সাথে কয়েকজন স্বজন এসেছে মেহভিনকে নিয়ে যেতে। মেহভিনকে মেরুন রঙের লেহেঙ্গা পরানো হয়েছে। সমস্ত কায়া ভর্তি বাহারি রকমের অলংকার পরানো হয়েছে। মেহভিনের এমন রাজরানীর মতো রূপ দেখে মায়ের চক্ষু শীতল হয়ে গেল। অজানা অনুভূতিতে ভেতরটা আনন্দে নেচে উঠছে। রাইমা বেগম মেয়ের পাশে বসলেন। আজ খুব করে জানতে ইচ্ছে করছে, তার মেয়েটা কেমন আছে। নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারল না। অতঃপর হাস্যোজ্জ্বল মুখশ্রী করে বলল, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি মা। তুমি ভরসা করে আমায় পাঠিয়েছ। আমি কি খারাপ থাকতে পারি? তোমার রাতে একা থাকতে কোনো সমস্যা হয়নি তো আবার? প্রাপ্তি আপুর আম্মু তোমাকে কোনো কথা শুনিয়েছে? আমার কাছে কিছু লুকাবে না বলে দিলাম। আমার গৃহ ভর্তি এত মানুষ ছিল, ক্ষতি করার সাহস কার আছে শুনি? তা আমাকে দেখে কাঁদছিস না যে? তুমি তো কালকে বললে আমি বাচ্চাদের মতো আচরণ করছি, তাই এক রাতে বড় হয়ে গেলি? হয়তো মায়ের ওপরে অভিমান হয়েছে। না, তোর ভালোর জন্যই আমাকে শক্ত হতে হয়েছে মা। আমার কথা মনে রেখে কষ্ট পাস না। তোর সাথে যদি আমিও কান্না করতাম, তাহলে পরিস্থিতি খারাপ দিকে চলে যেত। কালকে সারারাত ঘুমাতে পারিনি। কালকে জীবনের প্রথম আমি এত কেঁদেছি জানিস। তুই চলে আসার পর আমার বুকটা খালি খালি লাগছিল। আমার ইচ্ছে করছিল ছুটে চলে আসি তোর কাছে। মায়ের নরম কণ্ঠে বলা কথাগুলো মুহূর্তের মধ্যে মেহভিনের মন গলিয়ে ফেলল। মেহভিন কোনো বাক্য উচ্চারণ না করেই মাকে জড়িয়ে ধরল। মেহভিনের মা পরম যত্নে মেয়ের ললাটে চুমু খেল। তখনই মুনতাসিম এসে সেখানে উপস্থিত হল। মুনতাসিম রাইমা বেগমের সাথে কুশল বিনিময় করে সেখানে বসল। রাইমা বেগম বললেন, আজকে মেহভিনকে নিয়ে যেতে দিবে না বাবা? না, আমি কালকে গিয়ে আপনার কাছে রেখে আসব। তাহলে দেরি না করি চলে যাব। আপনাকেও যেতে দিব না। আপনি যদি আজ চলে যান, তাহলে আমি ভীষণ রাগ করব। মেহভিনের নানির বাড়ি থেকে অনেক স্বজন এসেছে। আমি তাদের রেখে কিভাবে থাকি বলো বাবা? আমাকে আজ যেতে হবে। পরে না হয় মেহভিনের সাথে এসে থাকব। কথা দিন। কথা দিলাম।
মুনতাসিমের মুখশ্রীতে হাসি ফুটে উঠল। রাইমা বেগম অদ্ভুতভাবে দুজনকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। মায়ের দৃষ্টির ভাষা বুঝতে পারছে না মেহবিন। তার মা তো কোনোদিন তাকে এভাবে দেখেনি। তবে আজ এভাবে দেখছে কেন? অদ্ভুতভাবে মেহবিনের ভেতরে অস্থিরতা কাজ করছে। কণ্ঠনালী দিয়ে কোনো শব্দও উচ্চারিত হচ্ছে না। ভেতর অনেক কথা, কিন্তু তা প্রকাশ করতে ব্যর্থ হচ্ছে মেহবিন। আস্তে আস্তে সমস্ত গৃহ ফাঁকা হতে শুরু করেছে। রাত যত গভীর হচ্ছে কোলাহল ততই কমছে। অর্ধেক বাসা ফাঁকা হয়ে গিয়েছে। কালকের ন্যায় আজও মুনতাসিমের কক্ষটা সাজানো হয়েছে। মেহবিন আস্তরণে বসেছিল। তখনই মুনতাসিম আসে। মুনতাসিমের রাগ সম্পর্কে সবাই অবগত রয়েছে। সেজন্য কবাটে টাকার নেওয়ার ঝামেলা কেউ করেনি। মুনতাসিম এসে মেহবিনের পাশে বসল। আপনি কি রাগ করেছেন? আমি কালকে ওভাবে তাইয়ানের সাথে ওভাবে চলে যাওয়াতে? আমি হচ্ছে একজন মানুষ। আর একজন মানুষের মধ্যে সবচেয়ে যেটা বেশি থাকা প্রয়োজন, সেটা হচ্ছে মনুষ্যত্ব, যা আমার আছে। আমি এতটা বিবেকহীন হয়ে যাইনি যে এমন হৃদয়ভাঙা খবর শুনেও রাগ করব। আপনাকে প্রচুর ক্লান্ত দেখাচ্ছে। আপনি ফ্রেশ হয়ে আসুন। আপনাকেও ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। এসব ভারী অলংকার আর লেহেঙ্গা বদলে রেগুলার ইউজ করার বস্ত্র পরিধান করুন। মুনতাসিমের কথায় মেহবিন শান্তি অনুভব করল। সে দ্রুত উঠে ফ্রেশ হতে চলে গেল। কালো রঙের সালোয়ার কামিজ পরিধান করে বের হল মেহবিন। মেহবিন বের হতেই মুনতাসিম ফ্রেশ হতে চলে গেল। মেহবিনের ভেতরে ভীষণ অস্বস্তি কাজ করছে। অদ্ভুতভাবে সমস্ত কায়া অবশ হয়ে আসছে। এতক্ষণ তো স্বাভাবিকই ছিল সবকিছু, কিন্তু এখন অস্বাভাবিকভাবে ভয় লাগছে কেন তার? ওয়াশরুমের কবাট খোলার শব্দে চমকে উঠল মেহবিন। দুজনের মাঝে পিনপতন নীরবতা চলছে। আপনি কি ভয় পাচ্ছেন ম্যাডাম? না, আমি তো দেখতে পাচ্ছি আপনি ভয় পাচ্ছেন। আপনি ভয় পাবেন না ম্যাডাম। আপনার আঁখি জুগলে আমার প্রতি ভয় নয়, ভরসা দেখতে চাই। আপনার অনুমতি ছাড়া আপনার ছায়ার ওপর দিয়েও আমি হাঁটব না। মুনতাসিমের পুরোটাই ভালোবাসাময় চাই। সেখানে এতটুকু ভালোবাসার কমতি থাকবে, সেটা আমার চাই না। আমি কি আপনাকে সে কথা একবারও বলেছি? তাহলে দাঁড়িয়ে আছেন কেন? ঘুমিয়ে পড়ুন। কি অদ্ভুত! মেহবিনের বাক্যগুলো কণ্ঠনালীতে এসে আটকে যাচ্ছে। সে দৃষ্টি লুকিয়ে আস্তরণে গিয়ে উঠে বসল। ভয় সমস্ত কায়া অবশ বয়ে আসছে। এই ভয়ের সমীকরণ মিলছে না মেহবিনের। এর আগেও সে কত সুন্দর সময় মুনতাসিমের সাথে কাটিয়েছে। তখন তো ভয় লাগেনি। তবে আজ কেন ভয় লাগছে? মুনতাসিম একটা দীর্ঘশ্বাস নিয়ে বেলকনিতে চলে গেল। হয়তো মেহবিনের ভয় আর অস্থিরতা তার মনটাকে পোড়াচ্ছে। মেহবিন মুনতাসিমের সরে যাওয়ার কারণ উপলব্ধি করতে পেরে আর দৃষ্টিতে তাকালো। সে তো স্বাভাবিক হতেই চাইছে, কিন্তু তার অনুভূতিরা তার সাথে ছলনা করছে। কিছুতেই স্নিগ্ধ অনুভূতিতে এসে ধরা দিচ্ছে না। মেহবিন উঠে মুনতাসিমের পেছনে গিয়ে দাঁড়াল। মুনতাসিম আকাশের দিকে দৃষ্টি রেখেই বলল, না ঘুমিয়ে উঠে আসলেন যে? আপনি এখানে আসলেন কেন? আপনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। আপনি দুটো রাত না ঘুমিয়ে কাটিয়েছেন। এভাবে রাতে ঘুম না হলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমার অভ্যাস আছে। একটু আগে কি বলেছি শুনতে পাননি? আমাকে দেখে আপনার ভেতর ভয় বা জোরতা কাজ করুক, এটা আমি চাই না। আমার জন্য আপনার মধ্যে ভয় দেখলে ভেতরটা আমার পড়বে। মেহবিন নিশ্চুপ হয়ে গেল।
সে তার অনুভূতিটা কিভাবে মুনতাসিমকে বোঝাবে? অনুভূতি এমন একটা জিনিস যা সহ্য করা যায়, আর না কাউকে বোঝানো যায়। আসলো প্রথমবার বিয়ে করেছি, তাই নিজেকে স্বাভাবিক রাখতে গিয়ে অনুভূতির কাছে ব্যর্থ হয়ে অস্বাভাবিক হয়ে উঠছি। আর আমার এটা 4 নাম্বার বিয়ে, তো তাই আমি স্বাভাবিক আছি। মুহূর্তের মাঝে মেহবিনের মন মস্তিষ্ক জ্বলে উঠল। সাথে নিজের বলা বোকা বোকা কথাগুলোর জন্য নিজের ওপরেই বিরক্ত হল মেহবিন। সে রক্তিম চোখে মুনতাসিমের দিকে দৃষ্টিপাত করল। মুনতাসিম আর দৃষ্টিতে মেহবিনকে পর্যবেক্ষণ করছে। মেহবিনের মুখশ্রী দেখে ভীষণ হাসি পাচ্ছে তার। মেহবিন রাগান্বিত হয়ে বলল, কি বললেন, আরেকবার বলেন। আজকে আপনাকে ভীষণ সুন্দর লাগছিল। আপনার রূপের সৌন্দর্যকে ভেদ করে আপনার ভেতরে বিলীন হয়ে যেতে ইচ্ছে করছিল আমার। আপনার মতো সুন্দর নারী আমি আমার জীবনে দুটো দেখিনি। আমার অস্তিত্ব বলতে যতটুকু ছিল, আপনাকে দেখার পরে আপনি তা গ্রাস করে ফেলছেন। এসব মন গলানো কথা বলে লাভ নেই। বাজে লোক একটা। খুব শখ তাই না 4টা বিয়ে করার? এটা প্রতিটি পুরুষের স্বপ্ন আমি ছাড়া। কারণ আমার বউ আছে। মেহবিন রেগে মুনতাসিমের হাত ধরে কক্ষ নিয়ে আসতে যাবে। তখনই মুনতাসিম হাত সরিয়ে মেহবিনের দিকে ঘুরবে, এমন সময় মেহবিনের হাত মুনতাসিমের হাত স্পর্শ করতে পারে না। মেহবিন শান্ত গলায় বলল, আমাকে স্পর্শ করবেন না। আপনার হাত নোংরা হয়ে যাবেন। কথাগুলো বলেই কক্ষের দিকে অগ্রসর হতেই মুনতাসিম মেহবিনের হাত ধরে ফেলল। এটা আপনি কেমন কথা বললেন ম্যাডাম? কখনো কখনো আপনার স্পর্শ পাবার তৃষ্ণা এতটা প্রকট হয় যে মনে হয় আপনি যে পথ দিয়ে হেঁটে যান সেই পথের ধুলাবালি হয়ে যাই। তাহলে হাত সরিয়ে নিলেন কেন? হাত সরিয়ে নেইনি। আপনার দিকে ঘুরতে যাচ্ছিলাম। তখনই আপনি হাত বাড়িয়েছেন, সেজন্য আপনার হাত আমাকে ছুঁতে পারেনি। যেদিন আমার অধিকার নিয়ে আপনার সামনে দাঁড়াব, সেদিন আপনি আমাকে আটকাতে পারবেন না। মুনতাসিমের শীতল কণ্ঠে বলা কথাগুলো মেহবিনের মুখের ভাষা কেড়ে নিল। সে ধীর কণ্ঠে বলল, আপনার কায়াতে শীতের বস্ত্র নেই। এভাবে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগবে। কক্ষ চলুন ঘুমাবো। মেহবিনের কথা শেষ হবার সাথে সাথে মুনতাসিম মেহবিনকে জড়িয়ে ধরল। আচমকা জড়িয়ে ধরাতে কেঁপে উঠল মেহবিনের সর্বাঙ্গ। মুনতাসিম মেহবিনের কর্ণের কাছে গিয়ে শীতল কণ্ঠে বলল, শীতল কায়াকে উত্তপ্ত করে নিতে জানি ম্যাডাম। উস্কে দেওয়া মূলক কথা কম বলবেন। কথাগুলো বলেই মেহবিনের ললাটে চুমু খেল। মেহবিনের সমস্ত কায়া অবশ হয়ে আসছে। ধীর গতিতে কাঁপছে সে। শক্তিগুলো ক্ষয় হতে শুরু করেছে। সে আদুরে বিড়ালের মতো মুনতাসিমের বুকে লেপ্টে আছে। অর্ধবুজা আখিযুগল নিয়ে মুনতাসিমের দিকে দৃষ্টিপাত করে আছে মেহবিন। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গিয়েছে। মুনতাসিম কক্ষে এসে টাকা গুনছে। দুজনের মাঝে পিনপতন নীরবতা বিরাজ করছে। মেহবিন নিদ্রায় তলিয়ে যেতে চাইলেই মেহবিনের হাত ধরে তুলে বসিয়ে দিচ্ছে মুনতাসিম। বিরক্ততে ললাটে কয়েক জোড়া ভাঁজ পড়ল মেহবিনের। মেহবিন দেওয়ালের সাথে মস্তক ঠেকিয়ে আখিযুগল বন্ধ করল। তখনই কর্ণকুহরে এসে মুনতাসিমের কণ্ঠস্বর পৌঁছাল। মেহবিন আখিযুগল মেলে মুনতাসিমের দিকে দৃষ্টিপাত করল। এই নিন দেনমোহরের টাকা। এগুলো আমার কালকেই বুঝিয়ে দেওয়া উচিত ছিল। আমি সময় মতো দিতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এগুলো গ্রহণ করুন আর আমার পরিস্থিতির কথা বিবেচনা করে
মনের অন্তরালে কোনো অভিযোগ রাখবেন না। এগুলো কি আমি চেয়েছি? এগুলো তো পরেও দিতে পারতেন। আজ কয়েকটা দিন হলো আমার ঘুম হয়নি ভালো করে। আমাকে ঘুমোতে দিলেই পারতেন। এগুলো চাইতে হবে কেন? এগুলো আপনার প্রাপ্য অধিকার। সেটা যথাযথভাবে আপনার হাতে তুলে দেওয়া আমার দায়িত্ব। এবার টাকাগুলো সব গুনে নিন, দেখুন তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। গুনতে হবে না, রেখে দিন আপনি। টাকা পয়সার ব্যাপারটা ভীষণ খারাপ ম্যাডাম। আপনার যতই কাছের মানুষ হোক না কেন, আপনি সর্বদা টাকা পয়সা লেনদেন করার সময় গুনে নিবেন। এখন নিজের জীবন বাঁচানো বাদ দিয়ে টাকা গুনতে শুরু করব। পরে দেখা গেল টাকা গুনতে গুনতে আমি কবরে চলে গিয়েছি। মেহবিনের একটা বাক্য মুনতাসিমের হৃদয় কাঁপিয়ে তুলল। অজানা যন্ত্রণায় ভেতরটা ছটফট করছে। বিষণ্ণ আখিযুগল মেহবিনের দিকে দৃষ্টিপাত করে আছে। মুনতাসিমের বিষণ্ণ মাখা মুখশ্রীর দিকে দৃষ্টি পড়তেই মেহবিনের নিদ্রা উবে গেল। সে আন্দাজ করতে পারছে মুনতাসিম রেগে গিয়েছে। মানুষটা তার সাথে রেগে গেলে একদম নিশ্চুপ হয়ে যায়। মেহবিন মনে কিছুটা ভয় আর বাহিরে স্বাভাবিক মুখভঙ্গি করে মুনতাসিমের হাত থেকে দ্রুত টাকাগুলো নিয়ে নিল। সেগুলো নিজের ব্যাগে রেখে এসে বলল, আমি সকালে টাকাগুলো গুনে নিব। আজকে ঘুমাই, টাকা কম পেলে জানাব। কথাগুলো বলেই মেহবিনের আস্তরণের এক কোণে গিয়ে শুয়ে পড়ল। কাল রাতে নতুন জায়গায় তার ঘুম আসছিল না। আজ হঠাৎ মুনতাসিমকে দেখে রাজ্যের সমস্ত নিদ্রা এসে তার আখিযুগলে ধরা দিয়েছে। কিন্তু মুনতাসিমের বিষণ্ণ মুখশ্রী ভীষণ পোড়াচ্ছ তাকে। মুনতাসিম কক্ষের আলো নিভিয়ে নিজেও শুয়ে পড়ল। সে ঘন ঘন শ্বাস ফেলছে। মৃত্যুর মতো চিরন্তন সুন্দর সত্য ধরনীর বুকে দুটো নেই। মৃত্যু হবে জেনেও আমরা ভালোবাসি। মৃত্যুর কাছে ভালোবাসার হার নিশ্চিত জেনেও আমরা প্রিয়জনকে হারাতে ভয় পাই। প্রিয়জনকে আঁকড়ে ধরে রাখার বৃথা চেষ্টা করি। প্রিয়জনের মৃত্যুর কথা কর্ণপাত হতেই আমাদের সর্বাঙ্গ কেঁপে ওঠে। চিরন্তন সত্যটা মেনে নিতে বুকের ভেতরটায় অসহনীয় জ্বালা পোড়া করে। মনের গহীনে হাহাকার করে ওঠে। প্রিয়জন হারানোর ভয় মানুষকে নীরব করে তোলে। মনের অজান্তেই দীর্ঘশ্বাস বেরিয়ে এল মুনতাসিমের। আগে যে মানুষটা মৃত্যুর পরোয়া কোনোদিন করেনি। বিপদ হবে জেনেও সেই সকল স্থানে গিয়েছে, যার না ছিল কোনো পিছুটান। আজ সেই মানুষটা কাউকে হারানোর ভয় কাবু হয়ে গিয়েছে। মেহবিনের বলা বাক্যগুলো স্মরণ হতেই ভেতরটা ভীষণ জ্বালাপোড়া করছে। মেহবিনকে দুটো কড়া কথা শুনিয়ে দিতে ইচ্ছে করছে। এত সুন্দর মুহূর্তটাকে বিষিয়ে না তুললেই হতো না। ক্রোধে চোয়াল শক্ত হয়ে এল তার। দু হাত মুষ্টিবদ্ধ করে ক্রোধ নিয়ন্ত্রণ করছে। মুনতাসিমের জোরে জোরে শ্বাস নেওয়ার শব্দ মেহবিন অনুভব করতে পারছে। জড়তার কারণে মুখশ্রী দিয়ে কোনো বাক্য উচ্চারণ হচ্ছে না। দুজন দুই দ্বীপের ন্যায় উল্টো দিকে শায়িত আছে। পিনপতন নীরবতার দেওয়াল ভেঙে মেহবিন বলল, আপনি আমার কথায় রাগ করেছেন? না, আমি আসলে মজা করে বলেছি। আপনি সিরিয়ালি নিয়ে নিবেন ভাবতে পারিনি। তাছাড়া সবাইকেই তো একদিন চলে যেতে হবে। এটা বললে রাগ করার কি আছে? আপনার ঘুম পেয়েছে, আপনি ঘুমান। মেহবিন কোনো বাক্য উচ্চারণ করল না। কয়েকদিন ধরে কায়ার ওপর দিয়ে ভীষণ ধকল গিয়েছে। কিছু সময়ের ব্যবধানে মেহবিন নিদ্রা দেশে তলিয়ে গেল। মেহবিন নিদ্রা যাওয়ার কিছুক্ষণ পর মুনতাসিমও নিদ্রা চলে গেল। প্রভাতের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। গাছের মগরাল থেকে পাখির কিচিরমিচির শব্দ কর্ণকুহরে ভেসে আসছে। সেই শব্দে নিদ্রা ভেঙে যায় মেহবিনের। এত পাখি এল কোথায় থেকে? কর্ণ একদম ঝালাপালা করে দিল।
মেহবিন আখিযুগল মেলতেই মুনতাসিমের স্নিগ্ধ মুখশ্রী খুব কাছ থেকে দেখতে পেল। সে অনুভব করল কারো শক্ত হাতের বাঁধনে সে আবদ্ধ রয়েছে। মুনতাসিম তাকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমুচ্ছে। মুনতাসিমকে এত কাছে থেকে দেখে মেহবিনের হৃদস্পন্দনের গতিবেগ অস্বাভাবিকভাবে বেড়ে গেল। অদ্ভুত এক ভালো লাগার সংমিশ্রণের ভেতরটা সুখানুভূতিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। মুনতাসিমের অবাধ্য কেশগুলো ললাটে ছড়িয়ে ছিটিয়ে আছে। মেহবিন এক হাত বের করে সেগুলো যত্ন সহকারে সরিয়ে দিল। আচমকা মুনতাসিম আখিযুগল মেলে তাকাল। আকস্মিক ঘটনায় মেহবিন থতমত খেয়ে গেল। সে বিলম্ব না করে দ্রুত আখিযুগল বন্ধ করে নিল। মুনতাসিম ঘুম জড়ানো কণ্ঠে বলল, আপনার অভ্যাসটা ভীষণ খারাপ। এভাবে আখিযুগল দিয়ে ঘুমন্ত মানুষের সর্বনাশ করছেন, আপনি জানেন না। আমার বউ আছে। এখন আমি আমার বউয়ের সামনে মুখ দেখাবো কি করে? আর অভিনয় করে লাভ নেই। আমি দেখেছি আপনি সজাগ হয়েছেন। মুনতাসিমের কথায় মেহবিন গম্ভীর দৃষ্টিতে মুনতাসিমের দিকে দৃষ্টিপাত করল। সে কণ্ঠে গম্ভীরতা বজায় রেখে বলল, আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছেন কেন? আমাকে জড়িয়ে ধরার আগে বউয়ের কথা মনে পড়েনি? আমাকে ছাড়ুন বলছি। কে বলেছে আমি জড়িয়ে ধরেছি? আমার মতো মানুষ কোনো নারীকে জড়িয়ে ধরতেই পারে না। আপনি রাতে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরেছেন। মিথ্যা কথা, আমার কাউকে জড়িয়ে ধরার অভ্যাস নেই। কিন্তু আমার আছে। কোলবালিশ ভেবে ধরে ফেলেছি। এত ভাব নেওয়ার কিছু নেই। এমনিতেই আপনাকে ছোঁয়ার ইচ্ছে আমার নেই। অথচ আমাকে ছুঁয়ে আছেন। হাত সরান, আমি বাড়ি যাব। মেহবিনের কথায় মুনতাসিমের আখিযুগল বিস্ময় হয়ে গেল। সে সহজ সরল মুখভঙ্গি করে জবাব দিল, আমার রাগিনীর রাগ আমার ভীষণ প্রিয়। রাগিনীকে রাগাতে আমি ভীষণ আনন্দ পাই। রাগিনী রাগ করলে সমস্ত মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করে, তখন আমার রাগিনীকে এতগুলো ভালোবেসে দিতে ইচ্ছে করে। আপনি রাগ করছেন কেন? আমি তো আপনার সাথে মজা করছিলাম, তাই বলে আপনি আমাকে বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দেখাবেন? আমি আপনাকে হুমকি দেখাচ্ছি না। আপনি কালকে মাকে কি বলেছিলেন? সেটা আপনার মনে নেই। মুনতাসিম নিষ্পলক চাহনিতে মেহবিনের দিকে দৃষ্টিপাত করে আছে। মুনতাসিমের আখিযুগল জুড়ে আজ শুধুই মুগ্ধতা। সুখগুলো আর মুনতাসিমের হৃদয় ধরা দিয়েছে। আজ বিষাদ সুখকে নয়, সুখে বিষাদকে ভালোবাসার চাদরে মুড়িয়ে ফেলছে। ধরনীর বুকে নিজেকে সবচেয়ে সুখী মানুষ বলে হচ্ছে মুনতাসিমের। সে প্রসন্ন মন নিয়ে মেহবিনকে বলল, পাশ ফিরলেই আপনাকে দেখতে পাব। এমন একটা দিনের জন্য আমি কতগুলো প্রহর অপেক্ষা করেছি। আমার অপেক্ষার ফল সার্থক হয়েছে। ধমনীর বুকে সবচেয়ে সুখী মানুষটা হচ্ছে আমি। আপনাকে দেখলে আমার ভেতরের দুঃখগুলো বিলুপ্ত হয়ে যায়। এই যে আপনি আমায় সুখ এনেগুলো দিলেন, এই সুখ কোনো ক্যারে নিয়েন না। যদি কখনো আমার প্রতি কোনো অভিযোগ আসে মনে, তবে নির্দ্বিধায় বলে দিবেন। আমি অভিযোগ করার সুযোগ রাখতে দিব না। আপনি আমার পাশে থাকলে আমি আপনাকে হৃদয়ের গুপ্ত কুঠুরিতে আগলে রাখব। আমি কখনোই চাইনি আমাদের মাঝে প্রেম হোক, কারণ প্রেমে বিচ্ছেদ হয়। আমি সবসময় চেয়েছি আপনি আমায় ভালোবাসুন, আমার মায়ে জড়িয়ে যান। ভালোবাসায় কখনো বিচ্ছেদ হয় না, আর মায়া কখনো কাটানো যায় না। আমি আপনাকে হালালভাবে চেয়েছি বলেই আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলেছি, কারণ হারামে আরাম নেই। সেজন্য বোধহয় আমাদের মাঝে মনমালিন্য হতো। আমি একদম বিয়ের দিন আপনার সামনে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু আপনার বিপদের কথা শুনে স্থির থাকতে পারিনি।
বিয়ের মতো সুন্দর আর পবিত্র জিনিস দুটো নেই। যখন থেকে কবুল বলেছেন, আমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন, তখন থেকেই আপনার আখিযুগলে আমার জন্য মুগ্ধতা দেখেছি। আগে আমি রাগ করলে কষ্ট পেলে আপনাকে দ্বিগুণ যন্ত্রণায় ছটফট করতে দেখিনি, কিন্তু কালকে আমি আপনাকে আমার জন্য ভয়ঙ্করভাবে পুড়তে দেখেছি। এরপরেও আপনার প্রতি আমার রাগ জমে থাকতে পারবে? আপনাকে আঁকড়ে ধরে বাঁচার ইচ্ছেটা যে আরও দ্বিগুণভাবে বেড়ে গেল ম্যাডাম। এতক্ষণ মুনতাসিমের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল মেহবিন। আজকাল মুনতাসিমের সবকিছুই তার ভালো লাগে। কবুল বলার পর থেকে আলাদা একটা টান তৈরি হয়েছে মুনতাসিমের প্রতি, যেটা আগে তার কখনোই ছিল না। হালাল জিনিস হোক বা সম্পর্ক, সেটা সবসময় সুন্দর হয়। তা মেহবিন বিয়ের পর থেকেই উপলব্ধি করতে পারছে। মেহবিনের মুখশ্রীতে স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে। মেহবিন নরম কণ্ঠে বলল, আপনি অনেক সুন্দর কথা বলতে পারেন। এভাবে সবার সাথে কথা বললে প্রতিটি মানুষ আপনার ওপর দুর্বল হয়ে পড়বে। সত্যি করে বলুন, কতজনকে এভাবে গিলিয়েছেন? আল্লাহ তাআলা আপনাকে দারুণ একটা ক্ষমতা দিয়েছে। আপনি খুব সহজে মানুষের মনের গভীরে চলে যেতে পারেন। আপনার মনের গভীরে কতটা গিয়েছি ম্যাডাম? মনের গভীরে তো দূর, মনের ধারে কাছেও আসতে পারেননি স্যার। এবার উঠে তৈরি হয়ে নিন, সবাই বলবে নতুন বউয়ের লজ্জা নেই। কত বেলা হয়ে গিয়েছে, এখনো ঘুমোচ্ছে। মায়ের কাছে যাওয়ার জন্য মনটা ভীষণ ছটফট করছে। আমার কাছে থাকতে ভালো লাগছে না? মেহবিন উত্তর দিল না। মুহূর্তের মধ্যে মেহবিনের মুখশ্রী মলিনতায় ছেয়ে গেল। মেহবিনের মলিন মুখশ্রীর দিকে দৃষ্টিপাত করে মুনতাসিম বলল, আমি নিয়ে যাব। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনি দুদিনের বেশি থাকতে পারবেন না। কেন? আমি তো ভাবছি 7 দিন থাকব। আমাদের দুজনের গৃহের দূরত্ব তো খুব একটা বেশি না। তাহলে যেতেই দিব না। আমি বউ ছাড়া থাকতে পারব না। এতদিন কিভাবে থেকেছেন? এতদিন বউ ছিল না, এখন বউ হয়েছে। আগেকার ব্যাপার আর এখনকার ব্যাপারের অনেক তফাত আছে। বিয়ে করার সাথে সাথে আপনার মস্তকটাও গিয়েছে। কেমন ছোট বাচ্চাদের মতো আলোচন করছেন। কথাগুলো বলেই মেহবিন উঠে ফ্রেশ হতে চলে গেল। মুনতাসিম কম্বল মুড়ি দিয়ে মুখশ্রী ঢেকে ফেলল। আজকে তার কিছুতেই আস্তরণ ছাড়তে ইচ্ছে করছে না। দীর্ঘদিন পরে সে প্রশান্তিতে ঘুমিয়েছি। ভেতরটা আজ আনন্দে মনের শহরের অলিতে গলিতে মিছিল করছে। আজ 4 দিন হল মেহবিন মায়ের কাছে এসেছে। মাকে একা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এদিকে মুনতাসিম ও রাগ করে আছে। রাইমা বেগম বুঝিয়ে বলাতে মেহবিন আজকে চলে যাবে। মায়ের কোলে মস্তক রেখে মেহবিন শায়িত আছে। রাইমা বেগম মেহবিনের মস্তকে হাত বুলিয়ে দিচ্ছে। আব্বু থাকলে 2 দিন আগেই চলে যেতাম। আব্বু নেই, সেজন্য তোমাকে একা রেখে যেতে ভয় লাগছে আমার। এদিকে উনিও রাগ করে আছেন। আজকাল উনি রাগ করলে, কষ্ট পেলে আমার ভেতরটা ভীষণ পুড়ে জানো আম্মু। আমি সহ্য করতে পারি না। উনি ভালো থাকলে আমিও ভালো থাকি। উনার রাগের কাছে হার মেনেই যেতে রাজি হয়েছি। আরও 3টা দিন থাকার ইচ্ছে ছিল। রাইমা বেগম মেয়ের কথায় মুচকি হাসলেন। স্বামী জিনিস হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। তাকে ভালোবাসতে জানলেই তার ভালো থাকা, খারাপ থাকার ওপরে নির্ভর করে স্ত্রীর ভালো থাকা, খারাপ থাকা। সেখানে ভালোবাসা আছে, সেখানে কষ্ট থাকবে স্বাভাবিক। ভালোবাসলেই পড়তে হবে।
ভালোবাসার পরে ও যদি কেউ না পড়ে, তাহলে সেখানে কখনোই ভালোবাসা ছিল না। মুনতাসিম ছেলেটা ভীষণ ভালো। ছেলেটাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখিস, নিজের সবটুকু দিয়ে আগলে রাখিস, ধরনীর সবচেয়ে সুখী আর ভাগবতী নারীটি হবে তুমি। মুনতাসিমের মনটা রাজার মতো। আমি জানি সে তোকে রানীর মতো করে রাখবে। বিয়ের মতো পবিত্র জিনিসটা এমনই হয়, যার প্রতি কোনোদিন কোনো টান ছিল না, সে ভালো থাকলেই কি বা খারাপ থাকলেই কি, তাতে আমাদের কোনো যায় আসত না। বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হবার পরে মানুষটার প্রতি টান আপনা আপনি চলে আসে। মানুষটার সবকিছু অদ্ভুতভাবে ভালো লাগতে শুরু করে। মানুষটাকে আগা থেকে গোড়া পর্যন্ত জানতে ইচ্ছে করে। রাইমা বেগমের কথা শেষ হবার সাথে সাথে কলিং বেল বেজে উঠল। মেহবিন উঠে বসল। মুনতাসিম চলে এসেছে। মেহবিন ব্যাগ নিয়ে কক্ষ থেকে বের হল। সারাদিন সে কাজে ব্যস্ত থাকে বলেই রাতে মেহবিনকে নিতে এসেছে। মুনতাসিম রাইমা বেগমের সাথে কুশল বিনিময় করল। মুনতাসিম আরও কিছু বলতে যাচ্ছিল, তখনই রাইমা বেগম আখিযুগল দিয়ে ইশারা করতেই দুজন বিদায় নিয়ে চলে গেল। ঘড়ির কাঁটায় রাত একটা ছুঁই ছুঁই। খাওয়া দাওয়া শেষ করে সবেমাত্র কক্ষে এসেছিল মুনতাসিম। তখনই মুঠোফোনটা টুং করে বেজে উঠল। সে ফোনটা নিয়ে দেখল অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। ইনবক্সে একটা ভিডিও পাঠিয়েছে কেউ। ভিডিওটা ওপেন করতেই মুনতাসিমের সমস্ত মুখশ্রীতে আধার ঘনিয়ে এল। চিন্তায় মস্তক ভারী হয়ে আসতে শুরু করল। ভয়ঙ্কর কিছুর আভাস পাচ্ছে সে। এই ঝাড়ের সাথে সে কিভাবে মোকাবেলা করবে? নিজেকে ভীষণ দুর্বল লাগছে তার। অদ্ভুতভাবে হাত কাঁপছে। শীতের মধ্যেও কর্ণ বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। তবে কি সত্যিটা সামনে চলে আসার সময় এসে গিয়েছে? কথাটা ভাবতেই রুহু কেঁপে উঠল তার। সে চারিদিকে হাহাকার দেখতে পাচ্ছে। কিছু তিক্ত সত্য আনন্দ শুষতে শুরু করে দিয়েছে। মুনতাসিমের ভাবনার মাঝের মেহবিন কক্ষে প্রবেশ করল। মেহবিনকে দেখেই মুনতাসিম দ্রুত ফোনটা লুকিয়ে ফেলল। মেহবিন আরদৃষ্টিতে মুনতাসিমের দিকে দৃষ্টিপাত করে আছে। মুনতাসিম মণিমুগ্ধকর হাসি হেসে বেলকনিতে চলে গেল। মুনতাসিমের এমন ব্যবহারে মেহবিনের ভ্রুযুগল কুঁচকে গেল। মেহবিন সন্দিহান দৃষ্টিতে মুনতাসিমের দিকে চেয়ে আছে। মুনতাসিমের হাত অদ্ভুতভাবে কাঁপছে। নিজের প্রতি নিজেরই ভীষণ বিরক্ত লাগছে। জীবনে এত কঠিন কঠিন কাজ সে করেছে, কিন্তু কোনোদিন এতটা ভয় পায়নি যতটা ভয় সে মেহবিনের সামনে পায়। আপনার ফোনটা দিন তো। আমার ফোন নিয়ে আপনি কি করবেন? আমি কি আপনার ফোন দেখতে পারি না? অবশ্যই পারেন। কথাগুলো বলেই ফোনটা এগিয়ে দিল। মনের মধ্যে অস্থিরতার ঝড় বয়ে যাচ্ছে। সে ভীরু দৃষ্টিতে মেহবিনের দিকে দৃষ্টিপাত করে আছে। মেহবিন কিছু একটা দেখে ফোনটা এগিয়ে দিল। মেহবিনের মুখশ্রী দেখে বোঝা যাচ্ছে না সে কোনো কিছু দেখেছে কিনা। সে অপেক্ষা করতে পারল না। সে নিজেই গম্ভীর কণ্ঠে বলল, একে তো আমার কথা রাখেননি, তার ওপরে আজকে এসেই আমার ফোন নিয়ে টানাটানি করছেন। আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি রাগ দেখাবেন, ভালোভাবে দেখান। এভাবে তোতলানোর কি আছে? অন্যদের সাথে তো ঠিকই গর্জন করে ওঠেন। কথাগুলো বলেই মেহবিন কক্ষে চলে গেল। মুনতাসিম দ্রুত ফোন চেক করল। ভিডিওটা ডিলিট করে দেওয়ার হয়েছে। এটা দেখেই মুনতাসিম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। রজনীর শেষ প্রহর চলছে। সবাই গভীর নিদ্রায় তলিয়ে আছে। মুনতাসিম আখিযুগল মেলে তাকাল। পাশে তাকিয়ে দেখল
মেহবিন গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে। সে ফোনের আলো জ্বালিয়ে উঠে বসল। গায়ে কালো রঙের চাদর মুড়িয়ে কবাটের কাছে আসতেই মেহবিনের নিদ্রা মিশ্রিত কণ্ঠস্বর ভেসে এল। এত রাতে কোথায় যাচ্ছেন? মেহবিনের বাক্যগুলো কর্ণকুহরে পৌঁছাতেই থেমে যায় দুটি চরণ। মুহূর্তের মধ্যে মুনতাসিমের মস্তিষ্ক অকেজো হয়ে গেল। বুদ্ধিরা জোট বেঁধে পালাতে শুরু করেছে। ভেতরটা ধীরে ধীরে শূন্য হয়ে আসতে শুরু করেছে। মুনতাসিম নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। কণ্ঠে গম্ভীরতা এনে বলল, আপনি ঘুমাননি? ঘুমিয়েছিলাম। আমার কথায় পড়ে আসুন। আগে আপনি বলুন, এত রাতে আমাকে না জানিয়ে কোথায় যাচ্ছিলেন? আমার প্রয়োজন পড়েছে, তাই যেতে হবে। আপনি ঘুমিয়েছিলেন, তাই জানাতে পারিনি। সব কথা কিছুর কৈফিয়ত আপনাকে দিতে হবে। হ্যাঁ হবে, একে তো মাঝরাতে উঠে বাহিরে বের হয়ে যাচ্ছিলেন, আবার আমাকেই উল্টো রাগ দেখাচ্ছেন। আপনি আর এখন একা নন। আপনার জীবনের সাথে আমার জীবনটা জড়িয়ে গিয়েছে। আপনার কিছু হলে আপনার থেকে আঘাতটা আমার বেশি লাগবে। এখন থেকে কোথাও গেলে আমাকে কৈফিয়ত দিয়েই যেতে হবে। মেহবিনের কথায় মুনতাসিমের সমস্ত মুখশ্রীতে আধার ঘনিয়ে এল। এখন সে কি করবে? মেহবিন রাগান্বিত হয়ে মুনতাসিমের দিকে দৃষ্টিপাত করে আছে। মুনতাসিম কথা বাড়াল না। সে দ্রুত আস্তরণে এসে শুয়ে পড়ল। মেহবিন বিরক্ত মাখা মুখশ্রী করে মুনতাসিমের দিকে চেয়ে থাকল। মাঝে মধ্যেই মুনতাসিম এমন আচরণ করে, কিছু বললেই চুপ হয়ে যায়। মেহবিন হতাশ হয়ে আখিযুগল বন্ধ করল। চারিদিকে প্রভাতের আলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। পাখির কিচিরমিচির শব্দে মেহবিনের নিদ্রা ভেঙে যায়। সে উঠে বেলকনিতে আসে। আজকে সে দেখেই ছাড়বে। এত পাখির ডাক কোথায় থেকে আসে? সে বেলকনিতে আসতেই দৃষ্টি যায় গৃহের পেছনের দিকে বিশাল ফলের বাগানের দিকে, যেখানে নানা রকমের ফলের গাছ লাগানো রয়েছে। সেখানে কিছু কিছু গাছে লোভনীয়ভাবে ফলে পেকে আছে। মেহবিন ফ্রেশ হয়ে নিচে আসল। এই গৃহটা দূরে থেকেই দেখেছে সে। তার কোনোদিন কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি। আজকে সে গৃহের চারপাশ ঘুরে ঘুরে দেখবে। এত সকালে কোথায় যাবে ভাবি? শেহনাজের কথায় মেহবিন হাস্যোজ্জ্বল মুখশ্রী করে বলল, আমাদের কক্ষের পেছনে ফলের বাগান দেখলাম। সেখানে অনেক রকমের ফল পেকে আছে। আমার দেখে ভীষণ লোভ লাগছে। আমি গিয়ে পেড়ে নিয়ে আসি। সর্বনাশ! ওটা তো ভাইয়ের বাগান। আমাদের কাউকে যেতে দেয় না। কেউ যদি ভাইয়ের অনুমতি ছাড়া বাগানে প্রবেশ করে, তাহলে ভাইয়া গৃহে তাণ্ডব চালানো শুরু করে দেয়। ভাইয়া বাগানটা খুব শখ করে তৈরি করেছে। ভাইয়ার চিন্তাধারা অনুযায়ী বাগানের ফলগুলো নাকি পাখি খাবে। ভাই পাখির কিচিরমিচির শব্দ শুনতে ভীষণ পছন্দ করে। রোজ প্রভাত বেলায় পাখির কিচিরমিচির শব্দে ভাইয়ের নিদ্রা ভাঙে। আমাদের কাউকে ফল খেতে দেয় না ভাইয়া। ওই বাগান নাকি শুধু পাখিদের জন্য বরাদ্দ, আমাদের জন্য না। কথাগুলো বলতে বলতে শেহনাজের মুখশ্রী মলিনতায় ছেয়ে গেল। শেহনাজের কথায় বিস্ময় হল মেহবিন। সে বিস্ময় কণ্ঠে বলল, তোমাদের ফল পেড়ে খেতে ইচ্ছে করে না? আমি যে পরিমাণ ফল খেতে ভালোবাসি। বাগানে যাবার অনুমতি থাকলে এই লোভনীয় ফলগুলো এতদিন বাগানে থাকত। উনি কোনোদিন একটা ফলও বাসার কাউকে দেয় না? দেয়, তবে বছরে একবার। ভাইয়ের মন চাইলে তবেই দেয়। আমার সাথে চলো। আজকে তোমার ভাইয়ের বাগানে দুটো নতুন পাখির আগমন ঘটবে। আমি যাব না ভাবি। আমার এত সাহস নেই। তুমি গিয়ে নিয়ে এসো। আমার জন্য কয়টা লাল পেয়ারা পেড়ে নিয়ে এসো। আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করেছে।
আমি ভয়ে যেতে পারি না। শেহনাজের কথায় মেহবিন হাসল, সে বিলম্ব করল না। দ্রুত পায়ে বাগানের দিকে চলে গেল। কাঁচা পাকা ফল দেখে মেহবিনের ভেতরটা প্রশান্তিতে ভরে গেল। মহান আল্লাহ তাআলা সৃষ্টি অপরূপ সুন্দর। দেখলি সমস্ত মন মস্তিষ্ক শীতল হয়ে যায়। ভেতরে স্নিগ্ধ অনুভূতি কাজ করে। অন্ধকারে আচ্ছন্ন কক্ষে মুনতাসিমের অপেক্ষায় বসে আছে থাকব। মুখশ্রীতের তার প্রশান্তির হাসি বিদ্যমান। আজকে নিজেকে ভীষণ করে সার্থক বলে মনে হচ্ছে তার। জীবনে প্রথম সে মুনতাসিমের ভেতরে ভয় প্রবেশ করাতে পেরেছে। আনন্দে তার ভেতরটা শান্তি অনুভব করছে। সে আয়েশি ভঙ্গিতে নিকোটিনের ধোঁয়া উড়াতে ব্যস্ত। তখনই মুনতাসিম হন্তদন্ত হয়ে কক্ষে প্রবেশ করে। যুবককে কিছু বলার সুযোগ না দিয়ে কলার চেপে ধরল। মুহূর্তের মধ্যে সে নিয়ন্ত্রণ হারা হয়ে গেল। যুবককে প্রহার করতে করতে যুবকের নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করল। তবুও আজ যুবক রাগল না। সে আজ মুনতাসিমের ব্যর্থতা দেখতে পাচ্ছে। আখিযুগলে প্রেয়সীকে হারানোর ভয় দেখতে পাচ্ছে সে। এই দিনটা দেখার জন্য সে কতগুলো প্রহর অপেক্ষা করেছে। সে তাচ্ছিল্য করে বলল, তুই আমাকে মেরে ফেললেও সত্যিটা আড়াল করতে পারবি না মুনতাসিম। আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে ভিডিওটা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে ছিটিয়ে পড়বে। জনগণ দেখবে আর ধিক্কার জানাবে। আর তোর মেহবিন, তুই তোর মেহবিনকে কিভাবে সামলাবি? এত কিছুর পরে ও মেহবিন বাঁচতে পারবে তো? তোর সামনে তোর প্রেয়সীর প্রাণহীন দেহটা মাটিতে লুটিয়ে পড়ে থাকবে। তখন তোর কেমন লাগবে? ব্যাপারটা অনেক জোশ হবে, তাই না? প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি যেভাবে প্রতিনিয়ত পড়েছি তার থেকে দ্বিগুণভাবে তুই পড়বি। তোর বিধ্বস্ত রূপ আমাকে তৃপ্তি দিবে। মুনতাসিম রাগান্বিত হয়ে যুবকের মস্তকে বন্দুক ধরল। বজ্রকণ্ঠে বলল, মুনতাসিম কোনোদিন হারতে শিখেনি। তুই কি ভেবেছিস তোর দেওয়া সামান্য একটা ভিডিও দেখে মুনতাসিম ভয়ে কাবু হয়ে যাবে? তোর মতো কত শত চুনোপুটিকে আমি শায়েস্তা করেছি। তুই আমার কাছে কিছু না। আব্বার দয়ায় বেঁচে আছিস, তুই না হয় আমাকে আর মেহবিনকে আলাদা করবি। আমি পুড়তে পুড়তে কয়লা হয়ে যাব। আমার কয়ার সমস্ত হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার এমন করুণ অবস্থা দেখে তোর প্রতিশোধের জ্বলন্ত আগুন শীতল হয়ে গেল। কিন্তু তোর যে বোন তোকে সাহায্য করছে, তার ছোট্ট দেহটা যদি কেউ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে চলে যায়, একদল নরপশু তার নরম দেহটা শেয়াল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নদীতে ফেলে দেয়, তোর বোন নামক অস্তিত্ব ধরনীর বুকে গায়েব হয়ে গেল, তখন তোর কেমন লাগবে? নাকি খণ্ড খণ্ড করে তোর কাছে পাঠাবো বলতো? আচ্ছা, আগের সব পরিকল্পনা বাতিল। তুই আমাকে যতটুকু ভাঙবি, আমি তোর বোনকে সেই কয় পিস করব। যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারব না, তুই ক্ষুধার জ্বালায় কাতরাবি, তখন আমি তোর বোনের পিস করা অংশগুলো তোর খাদ্য হিসেবে পাঠাব। ব্যাপারটা অনেক জোশ, তাই না বল ভাই? মুনতাসিমের কথায় সর্বাঙ্গ কেঁপে উঠল যুবকের। সমস্ত কায়া থরথর করে কাঁপছে। হাস্যোজ্জ্বল মুখশ্রীটা মুহূর্তের মাঝে বিষাদগ্রস্ত হয়ে উঠল। ভেতরটা জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সে কেন বারবার মুনতাসিমের কাছে হেরে যায়? মুনতাসিমের বলা প্রতিটি বাক্য যুবকের রুহু কাঁপিয়ে তুলেছে। ভয়ে সমস্ত কায়া অবশ হয়ে আসতে শুরু করেছে। কালকে সঞ্চয় করা সমস্ত শক্তি নেতিয়ে পড়েছে। সে নিস্তেজ কণ্ঠে বলল, অমানুষ একটা, এসব কথা বলতে তোর বুক কাঁপল না? তোর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই মরে যেতে পারিস না।
তুই মরে গেলে আমি একটা সুস্থ জীবন কাটাতে পারতাম। তোর জন্য আমার সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। তোকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমার বোনের কায়াতে একটা ফুলের টোকা পড়লে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলব। কালকে রাতে আমাকে ভিডিও দেওয়ার সময় তোর বুক কাঁপেনি? তোর বুদ্ধি কি হাঁটুতে থাকে? আমাকে ভিডিওটা দেওয়ার আগে তোর মনে হয়নি আমি কাকে মিছে ভয় দেওয়ানোর চেষ্টা করছি? মুনতাসিম কাউকে ভয় পায় না। যে মুনতাসিমকে কাবু করতে আসবে সে নিজেই ধরনীর বুক থেকে বিলুপ্ত হয়ে যাবে। তোর বোনের বুক কাঁপে না। আমাকে প্রতিনিয়ত মারার প্রচেষ্টা করেই যাচ্ছে। আমি সবকিছু জেনেও তাকে ক্ষমা করছি। যেদিন আমার হৃদয়ে আঘাত পড়বে আল্লাহর কসম বাঁচতে পারবে না। নিজের বোনকে সাবধানে থাকতে বলিস। কথাগুলো বলেই যুবকের বুকে লাথি মারল মুনতাসিম। যুবক আহত দৃষ্টিতে মুনতাসিমের দিকে দৃষ্টিপাত করে আছে। মুনতাসিম গর্জন করে বলল, এই কুলাঙ্গারের বোন আসলো, এবার আর ছেড়ে দিবি না। রক্তাক্ত করে আমাকে ফোন দিবি। বারবার এই ঝামেলার কাছে আসতে আমার ভালো লাগে না। আমার কাজের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। আমাকে মন্ত্রী সভায় যেতে হবে। আমার সাথে প্রতারণা করার চেষ্টা করলে কাজে প্রমাণ দেখিয়ে দিব কি হয়। এই জানোয়ারকে দুদিন খেতে দিবি না। কথাগুলো বলেই মুনতাসিম স্থান ত্যাগ করল। যুবক ব্যর্থ হয়ে নিজেই নিজেকে প্রহার করতে লাগল। এই জীবনের সে মুনতাসিমের হার দেখতে পাবে না। পরের জন্ম বলে যদি কিছু হয় তাহলে সে পরের জন্মে মুনতাসিমের থেকে শক্তিশালী হয়ে জন্মাবে। ধরনীর বুকে আধার নামতে শুরু করেছে। চৌধুরী গৃহের সবাই নাশতা করার জন্য ড্রয়িং রুমে আসর জমিয়েছে। মেহবিন মুনতাসিমের বাগানের ফলগুলো সাহেলা চৌধুরীর হাতে দিয়েছিল। তিনি গম্ভীর দৃষ্টিতে একপলক মেহবিনের দিকে দৃষ্টিপাত করেছিল। সে কিছুটা কড়া কণ্ঠে বলেছিল, মুনতাসিম তার বাগানে যাওয়া পছন্দ করে না। তুমি আর ওর বাগানে যেও না। সাহেলা চৌধুরীর কথায় মেহবিন মস্তক নাড়িয়ে সম্মতি জানায়। সেই ফলগুলো কেটে সবাইকে দেওয়া হয়েছে। সেজনাজ আর মেহবিন দুজন আগেই পেট ভরে পেয়ারা খেয়ে নিয়েছে। দুজন চোরের মতো এক কোণে দাঁড়িয়ে আছে। সবাই যেভাবে মেহবিনকে ভয় দেখিয়েছে। প্রথমে মেহবিনের ভয় না লাগলেও এখন ভীষণ ভয় লাগছে। মেহবিনের ফোন আসায় মেহবিন নিজের কক্ষে চলে গেল। মেহবিন চলে যেতেই মুনতাসিম গম্ভীর মুখশ্রী করে গৃহে প্রবেশ করল। সবার হাতে তার গাছের পেয়ারা দেখে ধপ করে জ্বলে উঠল। রাগান্বিত হয়ে বলল, তোমাদের কি খাবারের অভাব পড়েছে? তোমরা কি তিনবেলা খেতে পাও না? আমি সবাইকে কড়া গলায় বলে দিয়েছি, কেউ আমার ফলের বাগানে প্রবেশ করবে না। আমি বাগানটা পাখিদের জন্য তৈরি করেছি। ফলের বাগানে ফল না থাকলে পাখিরা আসবে। কার এত বড় সাহস আমার বাগানের ফল পেড়ে নিয়ে আসছে? তার কত বড় কলিজা হয়েছে। আমি আজকে তার কলিজা মেপে দেখব। আমি বছরে একবার করে আমার বাগানের ফল সবাইকে খাওয়াই। তবুও কে চুরি করেছে আমার বাগানে? আমার ধৈর্যের পরীক্ষা নিও না, তাড়াতাড়ি স্বীকার করো। মুনতাসিমের রাগান্বিত মুখশ্রী দেখে সবাই ভয়ে চুপসে গেল। কারো কণ্ঠনালী দিয়ে কোনো বাক্য উচ্চারিত হচ্ছে না। উপস্থিত সবার মুখশ্রীতে আধার ঘনিয়ে এল। মুনতাসিমের চিৎকার চেঁচামেচি শুনে মেহবিন নিচে নেমে আসল। তার জন্য এভাবে সবাইকে কথা শুনতে হচ্ছে। বিষয়টা মেহবিনের কাছে ভীষণ খারাপ লাগল। সে দাঁতে দাঁত চেপে বলল, এভাবে সবার সাথে চিৎকার চেঁচামেচি করছেন কেন? আমার বাগানের ফল চুরি করা হয়েছে। আমি সেই ফল চোরকে খুঁজছি। ধরতে পেলে আগে হাত কাটব। মুনতাসিমের কথায় মেহবিনের মুখশ্রী মলিন হয়ে আসল।
দুটো ফল পাড়ার জন্য সোজাসাপটা তাকে চোর বলে সম্বোধন করবে। সে কোনো বাক্য উচ্চারণ না করে হাত দুটো এগিয়ে দিয়ে বলল, আমি আপনার গাছের ফল চুরি করেছি। এই নিন আমার হাত কাটুন। মুনতাসিম উত্তপ্ত হতে গিয়ে শান্ত হয়ে গেল। বাঘের মতো গর্জন করা ছেলেটা বিড়ালের মতো ম্যাও ম্যাও করে বলল, আপনি পেরেছেন আগে বলবেন না? আমি তো সবার সাথে মজা করছিলাম। আপনি এত সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন? মুনতাসিমের রূপ বদল দেখে বসে থাকা প্রতিটি মানুষের মুখশ্রীতে বিস্ময় এসে ধরা দিয়েছে। নিজের আখিজুগলকে বিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে। রিয়াদ চৌধুরী ঘটনা এড়াতে খবরের কাগজ নিয়ে মুখশ্রী আড়াল করলেন, হয়তো নিজের অজান্তে আসা হাসিটুকু আড়াল করতে। মেহবিনের এবার ভীষণ রাগ হল, সবার সামনে উচ্চস্বরে কথাও বলতে পারছে না। রক্তিম চোখে মুনতাসিমের দিকে তাকিয়ে বলল, সিরিয়াসভাবে মজা করলে সিরিয়াসভাবে নিব না। আপনি তো সবাইকে আপনার বাগানে যেতে নিষেধ করেছেন। আমিও দেখব আপনি আমার হাত কিভাবে কাটেন। আমি এখন থেকে নিয়মিত আপনার বাগানের ফল পেড়ে খাব। আমার মতো এত সুন্দর পাখিকে আপনার পছন্দ হচ্ছে না? আমাকে দেখে একটা পাখিরও মায়া হবে। আপনার আমার প্রতি মায়া হচ্ছে না? মেহবিনের কথায় মুনতাসিম লজ্জা পেয়ে গেল। আর দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করে নিল। লজ্জায় দাঁড়াতে পারল না মুনতাসিম। সে দ্রুত কক্ষের দিকে অগ্রসর হল। মুনতাসিম চলে যেতেই সবাই শব্দ করে হেসে দিল। সাহেলা চৌধুরী গম্ভীর কণ্ঠে বলল, যাকে দেখলে বনের সকল পশুরা ও ভয় কাঁপে, আজ সে ও কাউকে দেখে ভয় কাঁপছে। সব জায়গায় গর্জন চলে না। দিন শেষে ভীষণ খারাপ মানুষটাও কারো কাছে ভয় কাবু হয়ে যায়। এতদিন সবাইকে নাচিয়েছে, এবার তার নাচার সময় এসে গিয়েছে। এবার সে নিজে নেচে দেখুক নাচতে কেমন লাগে। সাহেলা চৌধুরীর কথায় সবাই আবার হাসতে শুরু করল। সুখ যেন তাদের মুখশ্রীতে এসে ধরা দিয়েছে। এই একটা সুখের মুহূর্তে উপভোগ করার জন্য জীবনে কতই না দুঃখ কষ্ট উপভোগ করতে হয়। জেলের অন্ধকার কুঠুরিতে বিধ্বস্ত অবস্থা মস্তক নুয়ে আছে জারিফ। সমস্ত কায়া জুড়ে শত শত প্রহারের চিহ্ন। গত 7 দিন ধরে রক্তাক্ত হয়ে যাচ্ছে। তবুও মুখ দিকে একটা বর্ণও বের করছে না। আখিযুগল রক্তিম বর্ণ ধারণ করেছে। তাকে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। আখিযুগলের কালো দাগ প্রকাশ করে দিচ্ছে সে কত নির্ঘুম রাত না ঘুমিয়ে পার করেছে। জারিফের সামনে বসে আছে ওসি প্রলয়। সবাই যখন ক্লান্ত হয়ে পড়ে তখনই প্রলয়ের কাজ শুরু হয়ে যায়। প্রলয় চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, আমি তোকে ভালোভাবে বলছি, সত্যি করে বল লাশ দুটো কোথায় লুকিয়ে রেখেছিস? তুই যদি আমাকে সত্যি কথা বলে দিস, তাহলে আমি তোর শাস্তি কমিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রলয়ের কথায় শব্দ করে হেসে উঠল জারিফ। প্রলয় চোয়াল শক্ত করে জারিফের দিকে দৃষ্টিপাত করে আছে। জারিফ তাচ্ছিল্য করে বলল, আমি কেন বলবো? আপনার এত ক্ষমতা আপনি খুঁজে বের করে নিন। এমনিতেও আমার বাঁচার ইচ্ছে নেই স্যার। আমি মৃত্যুকে কাছে চেয়েছি বলেই দুটো জানোয়ারকে খুন করেছি। জারিফের সহজ সরল স্বীকারোক্তি প্রলয়ের ভেতরটা কাঁপিয়ে তুলল। ছেলেটার মুখশ্রী জুড়ে অসম্ভব মায়া লেগে আছে। যেন তার মুখশ্রীতে দৃষ্টি পড়লেই সবাই তার মায়াতে আটকে যেতে বাধ্য। প্রলয় কণ্ঠে কোমলত্ব নিয়ে এসে বলল, তোমার মুখশ্রীতে ভীষণ মায়া ছাড়ানো আছে। এত সুন্দর একটা ছেলে হয়ে ধ্বংসের পথে আসলো কেন? ভালোবেসে ভালো আর মহৎ সবাই হতে পারে স্যার, কিন্তু ভালোবেসে ভালোবাসার মানুষের ভালোর জন্য খারাপ সবাই হতে পারে না।
আমার জীবনটা ছন্দহীন গানের মতো সুর আছে, কিন্তু কোনো তাল নেই। ভালোবেসে ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরতে গিয়ে সেই ভালোবাসাকে কলঙ্কিত করতে চেয়ে ব্যর্থ হয়ে ফিরে আসা কুলাঙ্গার আমি। জারিফের বাক্যগুলো কর্ণকুহরে আসতেই প্রলয় আগ্রহ প্রবল হয়ে উঠল। সে উৎসুক দৃষ্টিতে জারিফের দিকে দৃষ্টিপাত করে আছে। জারিফ শান্ত নদীর ন্যায় স্থির হয়ে গেল। প্রলয় স্বাভাবিক কণ্ঠে বলল, কার বিরহে এগুলো করলে? প্রেয়সীর জন্য। পেয়েছিলে তাকে? না, পাইনি। কেন? কারণ সে মানুষকে ভালোবাসতে পছন্দ করে। কিন্তু আমি তো মানুষরূপী জানোয়ার। সবকিছু আমায় খুলে বলা যাবে? প্রলয়ের কথায় জারিফ সোজা হয়ে বসল। শান্ত দৃষ্টিতে প্রলয়কে পরখ করে নিল। প্রলয়ের আখিযুগলে আগের মতো রাগ নেই। সে আগ্রহ নিয়ে জারিফের কথা শুনছে। এই জন্যই তাকে সবাই জাদুকর বলে সম্বোধন করে। খুব সহজ মনের ভেতরে গিয়ে কথা বের করে নিয়ে আসতে পারে। জারিফ বুক ভারী করা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ভেতরটা জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সে অপরাধীর ন্যায় মস্তক নুইয়ে বলতে শুরু করল, আমি আর মেহবিন একসাথে পড়াশোনা করতাম। সে শুধু আমাকে বেস্ট ফ্রেন্ড মনে করত। আর আমি তাকে মন দিয়ে বসেছিলাম। তাকে হারিয়ে ফেলার ভয়ে দীর্ঘদিন মনের কথাগুলোকে নিজের মনের মধ্যে গোপন করে রেখেছিলাম। আমার মনের কথাগুলো তাকে বলতে না পারার আগুনে দাউ দাউ করে জ্বলেছি। মানুষকে তো দমিয়ে রাখা যায়, কিন্তু মনকে কিভাবে দমিয়ে রাখব বলেন স্যার? আমি নিজেকে দমাতে পারলেও মনকে দামাতে পারিনি। তাকে হারিয়ে ফেলার ভীষণ ভয় ছিল আমার। তাকে মন গহীনে যত্ন করে রাখতে চেয়েছিলাম। সে আমার ভালোবাসার মূল্য দেয়নি স্যার। সে আমায় বলেছি সে আমাকে বন্ধু ছাড়া আর কিছুই ভাবে না। আমি নাকি তার কাছে তার ভাইয়ের মতো। আপনিই বলুন স্যার, কোনো প্রেমিক পুরুষ তার প্রেয়সীর জামাই থেকে মায়ের পেটের ভাই হতে চাইবে? সেদিন আমাদের ভার্সিটিতে কনসার্ট চলছিল। শহরে নামি দামি শিল্পীরা এসে তাদের মধুর সুর তুলে সবাইকে মাতোয়ারা করে দিচ্ছিল। মেহবিন সেদিন লাল টকটকে রঙের একটা শাড়ি পরেছিল। তার দিকে আমার দৃষ্টি যেতেই আমার হৃদস্পন্দনের গতিবেগ থেমে গিয়েছিল। আমার আখিযুগল পলক ফেলতে ভুলে গিয়েছিল। আমার অনুভূতিরা নিয়ন্ত্রণ হারা হয়ে গিয়েছিল। মনকে কড়া বাক্য প্রয়োগ করে ও সেদিন মনকে দমাতে পারিনি। সমস্ত কার্যক্রম ছেড়ে তার পেছনে ছুটতে শুরু করলাম। সে কয়েকদিন ধরে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। তার অবহেলা আমাকে পোড়াতে পোড়াতে দগ্ধ করে দিচ্ছিল। আমি তাকে ডাকলাম, সে আমাকে উপেক্ষা করে চলে গেল। তখন আমার ভীষণ রাগ হয়। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। ছুটে যাই তার পেছনে পেছনে। সেখানে গিয়ে দেখি তার চাচাতো বোন শাড়ি বদল করছে। আরও একদল মেয়ে ছিল। সবাই তৈরি হয়ে বের হয়ে গেল। প্রাপ্তির ফোন আসে, প্রাপ্তি ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। আর এই সুযোগটাই আমি নেই। সেই কক্ষের মধ্যে মেহবিন একাই ছিল। তার বোনের জিনিসগুলো ব্যাগে তুলছিল। হয়তো সে বাসায় চলে যাবে তার প্রস্তুতি নিচ্ছিল। আমি মেহবিনের হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে আসি। মেহবিন নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পেরে আমাকে থাপ্পড় দিয়ে বসে। এতে আমি আরও ক্ষিপ্ত হয়ে যাই। মেহবিন আশেপাশে পর্যবেক্ষণ করে, কাউকে দেখতে না পেয়ে কবাটের দিকে অগ্রসর হয়। তখনই আমি তার শাড়ির আঁচল টেনে ধরি। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য খুব চেষ্টা করছিল। ভয়ে তার আখিযুগল ছোট ছোট হয়ে আসছিল। আখিযুগল বেয়ে অনবরত অশ্রুকণা গড়িয়ে পড়ছিল। ওর মুখশ্রীতের ভয় দেখে ভীষণ আনন্দ পাচ্ছিলাম আমি। ভেবেছিলাম ওকে একবার কলঙ্কিত করতে পারলে কেউ আমাকে আর ওকে আলাদা করতে পারবে না।
মেহবিনকে বিয়ে করতে হলে আমাকেই করতে হবে। আমার ভেতরে শুধু মেহবিনকে পাবার নেশা জাগছিল। আমি নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মেহবিনের শাড়ি খুলে ফেলি। মেহবিন ভয়ে ছোটাছুটি শুরু করে আর চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। প্রাপ্তি কাছে থাকায় টের পেয়ে যায়, কিন্তু কবাট ভেতর থেকে লাগানো দেখে ভেতরে আসতে পারছিল না। এই সুযোগটাই আমি কাজে লাগানোর চেষ্টা করলাম। সেদিন মেহবিন হৃদয়বিদারক চিৎকার দিয়ে বলছিল, আমার সাথে এমন করিস না ভাই, আমি মরে যাব। সেদিন মেহবিনের কোনো বাক্যই আমার কর্ণকুহরে আসছিল না। আমি মেহবিনকে নিজের মুঠোয় বন্দি করে ফেলি। সে আমাকে অনবরত প্রহার করতেই থাকে। একটা সময় বিরক্ত হয়ে কষে থাপ্পড় বসিয়ে দেই তাকে। এতে মেহবিন মাটিতে লুটিয়ে পড়ে। আমিও পৈশাচিক হাসি হেসে মেহবিনের পাশে বসে পড়ি। মেহবিন একটু একটু করে পিছিয়ে যাচ্ছিল। আমি একটু একটু করে মেহবিনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। মেহবিন দেওয়ালের সাথে গিয়ে ঠেকে। আমি ওর গালে হাত রাখতেই আমার হাতে ও কামড় দিয়ে বসে। আমি রেগে ওর গাল দুটো চেপে ধরে শার্টের বোতাম খুলে ওর ওপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করতেই ওর আমার গোপনাঙ্গে প্রহার করে। আমি ব্যর্থায় কুকরিয়ে উঠি, সময়ের সাথে তাল মিলিয়ে আমার হিংস্রতা প্রকোপ পায়। এতক্ষণ আদরে বোঝানোর চেষ্টা করে ও যখন পাখি পোষ মানেনি, তখন আদেরও দরকার নেই। ওর দুই হাতের ভাঁজে আমার হাত রেখে যখনই ওর ওপরে ঝাঁপিয়ে পড়তে যাব, তখনই প্রাপ্তি ছেলেমেয়ে নিয়ে ভেতরে প্রবেশ করে। ছেলেরা আমাকে তুলে প্রচুর মারধর করে। প্রাপ্তি এসে মেহবিনকে আগলে নেয়। জীবনের প্রথম মেহবিনকে সেদিন জ্ঞান হারাতে দেখছিলাম। আমার হিতাহিত জ্ঞান আসতেই বুঝলাম, কি করে ফেলছি আমি। পরিস্থিতি আমার হাতের বাহিরে চলে গিয়েছে। মেহবিনকে নিয়ে সবাই চলে গেল। সিনিয়ররা আমাকে উল্টো ঝুলিয়ে মেরেছিল। আমাকে ভার্সিটি থেকেও বের করে দেওয়া হয়েছে। অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খেত। কিন্তু বিবেক কাজ করত না। আমি এসব ঘটনা পর আরও দুবার মেহবিনকে তুলে চেয়েছি, কিন্তু পারিনি। মেহবিনের মা একটা জিনিস, মেয়েকে 10 দিক থেকে প্রোটেকশন দিয়ে রাখছিল। তারপর বাবার অপ্রিয় সন্তান হলাম, গৃহ হারা হলাম, মেহবিনের মতো ভালো বন্ধু হারা হলাম, সমাজের চোখ নষ্ট পুরুষ হিসেবে বিবেচিত হলাম। এত কিছুর পরে অপ্রিয় মানুষটাকে পেলাম না। জারিফের কথা শেষ হবার সাথে কথা প্রলয়ের সমস্ত কায়াতে কাটা দিয়ে উঠল। সে রাগান্বিত হয়ে বলল, ছি, এভাবে ভালোবাসা পাওয়া যায়? তুমি তো ভালোবাসা শব্দটাকেই কলুষিত করে ফেলছ। তুমি ভালোবাসার মানুষকে পাবার যোগ্যতা রাখো না বলেই বিধাতা তোমায় ভালোবাসার মানুষ মিলিয়ে দেয়নি। তুমি ভালোবাসার মানুষের ভালোর জন্য দুটো খুন করেছ বলে তোমার সব অপরাধ মাফ? একটা কথা সব সময় মনে রাখবে, পাপ কখনো তার বাপ কেউ ছাড় দেয় না। ভালোবাসা আগলে নেওয়ার জিনিস কলুষিত করে নষ্ট করার নয়। তুমি কথাগুলো কতটা সহজে বলে দিল, কিন্তু মেহবিনের পরিস্থিতিটা এতটা সহজ ছিল না। যে মেয়েটা এমন পরিস্থিতিতে পড়েছে, সেই মেয়েটা জানে মৃত্যু কতটা কাছে। তোমাকে ধিক্কার জানাতে বাধ্য হলাম। জারিফ মলিন হাসল। হাসতে হাসতে বলল, জানি স্যার, আপনিও সবার মতো আমাকে ঘৃণা করবেন। আমি ঘৃণা করার জন্যই কথাগুলো বলেছি, কারণ মানুষ ভালো জিনিসের কদর কম দেয়। আমাদের ভালো মুহূর্তের কথাগুলো বললে আপনি ও আমায় ভালোবেসে ফেলবেন। আমি তো মেহবিনের ক্ষতি করারই চেষ্টা করেছি সেদিনের পর। তারপর যখন জানলাম সে অন্য পুরুষে আসক্ত হয়ে গিয়েছে, সেদিন আমার কায়ার সমস্ত হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আমার আর বাঁচতে ইচ্ছে করছিল না। মৃত্যুর আগে মেহবিনের জন্য ভালো কিছু করতে চাইছিলাম। তখনই আরিয়ান আর মিরাজুলের তথ্য আমি পাই। মেহবিনের বিয়ের দিন আমিই ওদের সরিয়েছি।
ভালোবাসার মানুষের ভালো থাকা দেখতেও শান্তি লাগে। এটা আমি এতদিনে বুঝেছি, সেদিন বুঝলে মেহবিন আমার হয়ে যেত। পরপারে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাকে মুনতাসিম বানিয়ে দাও, তাহলে মেহবিন আমাকে ভালোবাসবে। এই জীবনে পাইনি তো কি হয়েছে, পরপারে আল্লাহর কাছে ঠিক চেয়ে নিব। আপনি ভীষণ গভীর জলের মাছ স্যার। কি সুন্দর আমার পেট থেকে কথাগুলো বের করে নিলেন। আপনি এখন এখানে থেকে চলে যান। আমি আর একটা বাক্যও উচ্চারণ করব না। প্রলয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে জেলের মধ্যে থেকে বের হয়ে গেল। সে সময় মতো এসে জারিফের থেকে তথ্য বের করে নিবে। চারদিকে প্রভাতের আলো ছড়িয়ে পড়েছে। মেহবিন ঘুম থেকে উঠেই মুনতাসিমের বাগানে ফল চুরি করতে এসেছে। আজকে এই বাগানে আসার এতটুকু ইচ্ছে ছিল না তার। কিন্তু বড়ই গাছের হলদে রঙের বড়ইগুলো মেহবিনের আখিযুগলকে আকর্ষণ করে টানছে। এমন লোভনীয় বড়ই আখিযুগলের সামনে থাকলে নিজেকে দমিয়ে রাখা যায়। জিভে পানি চলে আসলো মেহবিনের। সে গাছের নিচে এসে হতাশ হল, গাছটা অতিরিক্ত উঁচু, যার ফলে সে বড়ইগুলো পারতে পারছে না। আশেপাশে কোনো কিছুই পাচ্ছে না যেটা দিয়ে বড়ইগুলো পারবে না। বিরক্ততে মুখশ্রী কুঁচকে এলো তার। সে বিরক্ত হয়ে লাফাতে শুরু করল। হাত বড়ই ছুঁই ছুঁই হয়েও ধরতে পারল না। তখনই মেহবিন অনুভব করল সে হাওয়াতে ভাসছে। সে দ্রুত নিচের দিকে দৃষ্টিপাত করল। মুনতাসিমকে দেখে দ্রুত হাত বাড়ির বড়ইগুলো পেরে ওড়নার মধ্যে নিচ্ছে। মেহবিনের বড়ই পাড়া হলে মুনতাসিম মেহবিনকে নিচে নামিয়ে দিল। বেলকনি থেকে দেখছিলাম একটা পাখি বড়ই খাওয়ার জন্য কতটা ছটফট করছে। পাখিটা ভীষণ ছোট, গাছের নাগাল পাচ্ছে না। আমি এই বাগানটা পাখিদের জন্যই তৈরি করেছি। আমি থাকতে একটা নিরীহ পাখি ফল খেতে পারবে না। তাই কখনো হয় নিজ দায়িত্বে আসলাম পাখিকে ফল পেড়ে খাওয়াতে। আপনার ফল পাড়া হয়েছে পাখি, আর কোনো ফল লাগবে? আর লাগবে না, এতেই আমার হয়ে যাবে। ঈশোস, আমার বাগানে কত সুন্দর পাখি প্রবেশ করেছে। এত সুন্দর পাখি দেখলে মন স্থির থাকে। এমন পাখি দেখলেই আমার আদর করে দিতে ইচ্ছে করে। আপনাকে একটু আদর করে দেই পাখি। মুনতাসিমের কথায় মেহবিনের মুখশ্রীতে রক্তিম আভা ছড়িয়ে পড়ল। সে লজ্জা মিশ্রিত মুখশ্রী আড়াল করে গৃহে দিকে যেতে যেতে বলল, অসভ্য একটা। ভালো মানুষের দাম নেই। এত বড় উপকার করলাম, কই আমাকে পারিশ্রমিক দিবেন? তা না করে মিথ্যা অপবাদ দিয়ে চলে যাচ্ছেন। কক্ষে আসুন, পারিশ্রমিক দিচ্ছি। মেহবিনের কথায় মুনতাসিম মেহবিনের পেছনে পেছনে গেল। মুনতাসিম কক্ষে প্রবেশ করে দেখল মেহবিন খুব আয়েশ করে লবণ দিয়ে বড়ই মাখিয়ে খাচ্ছে। মেহবিনের খাওয়া দেখে মুনতাসিমের ইচ্ছে জাগল খাওয়ার জন্য। মেহবিন একটা বড়ই এগিয়ে দিয়ে বলল, এই নিন আপনার পারিশ্রমিক। মুনতাসিম বিলম্ব না করে দ্রুত বড়ইটা হাতে নিল। মুখে দিতেই সমস্ত মুখশ্রী কুঁচকে এলো তার। সে বিরক্তি মাখা মুখশ্রী কর বলল, কি টক, এগুলো মানুষ খায়? একদম বাজে কথা বলবেন না। আপনারা ছেলেরা শুধু মিষ্টি খেতে পছন্দ করেন, আর আমরা মেয়েরা সেই মিষ্টিকে জাস্ট ইগনোর করি। আমার টক পছন্দ, সেটা যেমন আপনার পছন্দ না, ঠিক তেমনি আপনার মিষ্টি পছন্দ আমার পছন্দ না। আপনি একটু হাসুন তো। আপনি হাসলে হালকা করে আপনার গালে টোল পড়ে। আপনি হাসলেই আপনাকে মিষ্টি লাগে। আমি আপনার টোলের মধ্যে লবণ রেখে বড়ই খাব, তাহলে আর টক লাগবে না। মুনতাসিমের কথায় মেহবিন আখিযুগল বড় বড় করে মুনতাসিমের দিকে দৃষ্টিপাত করল। মুনতাসিম বলাতে সে কৃত্রিম হাসলে মুনতাসিম সত্যি সত্যি তার গালে লবণ রেখে বড়ই খেল। মেহবিন হতভম্ব হয়ে মুনতাসিমের দিকে তাকিয়ে আছে। মুনতাসিম মেহবিনের গালে চুমু খেয়ে বলল,
এবার মিষ্টি লাগছে। কথাগুলো বলেই মুনতাসিম কক্ষ থেকে বের হয়ে গেল। মেহবিন গম্ভীর দৃষ্টিতে মুনতাসিমের যাওয়ার দিকে দৃষ্টিপাত করে আছে। তখনই মেহবিনের ফোনটা টুং করে বেজে উঠল। মেহবিন ফোনটা হাতে নেওয়ার আগেই মুনতাসিম এসে খপ করে ফোনটা কেড়ে নিল। চারিদিকে সুখানুভূতিতে পরিপূর্ণ হয়ে উঠছে। সুখ যেন তার অনুভূতির রাজত্বে শাসন কার্য শুরু করে দিয়েছে। মনের শহরের অলিতে গলিতে আনন্দ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এত সুখ, এত আনন্দ সইবে তো? আজকে মুনতাসিমকে জনসভায় যেতে হবে। মুনতাসমি তৈরি হয়ে গিয়েছে। মেহবিন মুনতাসিমের শুভ্র পাঞ্জাবির ওপরে পরা কটির বোতামগুলো যত্ন সহকারে লাগিয়ে দিচ্ছে। মুনতাসিম মুগ্ধ নয়নে মেহবিনের দিকে দৃষ্টিপাত করে আছে। মেহবিন বোতাম লাগানো শেষ করে মুনতাসিমের কেশগুলো ঠিক করে দিতে দিতে বলল, মেয়ে ভক্তদের থেকে 10 হাত দূরত্ব বজায় রেখে চলবেন। যদি কোনো মেয়ের গা ঘেঁষে ছবি তুলতে দেখেছি, পরের দিন প্রভাত বেলা ব্রেকিং নিউজ হবে। মন্ত্রী মুনতাসিম ফুয়াদকে কেটে পিস পিস করে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আমার ভাবতেই আনন্দ লাগছে। আপনার কেমন লাগছে মন্ত্রী সাহেব? মেহবিনের কথায় মুনতাসিম সহজ সরল মুখভঙ্গি করে ফেলল। আখিযুগলে ভয়ের ছাপ স্পষ্ট। সে শুকনো ঢোক গিলে রাগান্বিত হয়ে বলল, আপনি আমাকে হুমকি দিচ্ছেন? না, আপনার ঘরে যে একটা বউ আছে, সেটা মনে করিয়ে দিলাম। আমি কি ছুরিতে ধার দিয়ে রাখব মন্ত্রী সাহেব? বলা তো যায় না কখন কোন কাজে গেলে যায়। হ্যাঁ দিয়ে রাখুন বলা তো যায় না। ওটা দিয়ে আমি আপনার গলাও কাটতে পারি। আমার যে বউ আছে, সেটা যেমন মনে রাখা আমার দায়িত্ব, ঠিক তেমনি আপনারও যে স্বামী আছে, সেটা মনে রাখাও আপনার কর্তব্য। লোকে বলে তুমি তার মাঝে কি দেখেছ? আমি বলি তাকে দেখার পর আর কিছু দেখিনি। আপনার মায় আমি এমনভাবে আটকে গিয়েছি যে আপনার থেকে যতই সুদর্শন পুরুষ আসুক না কেন, আমার কাছে আপনার থেকে সেরা কেউ হবে না। আপনার মতো সুন্দর পুরুষ আমি দুটো দেখিনি। আপনাকে দেখার পর আমার আর কাউকে ভালোই লাগেনি। আমার মহারাজা ছাড়া ধরনীর বুকে সকল পুরুষ আমার কাছে বিষাক্ত। আমার স্বামী আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। আপনার যত রকম অস্ত্র আছে, আপনি সবগুলো মেরামত করে রাখুন। আমি আপনাকে 100% গ্যারান্টি গিয়ে বলতে পারি, সেগুলো আপনার কোনো কাজেই আসবে না। আমাদের যদি কোনোদিন বিচ্ছেদও হয়ে যায়, তবে আমি মেহবিন আজকে আপনাকে কথা দিলাম, আপনি ব্যতীত কোনো পুরুষ আমার জীবনে প্রবেশ করবে না। মেহবিনের বাক্যগুলো শেষ হবার সাথে সাথে মুনতাসিম মেহবিন মুখ চেপে ধরল। মেহবিনের মুখশ্রীতে বিচ্ছেদের কথা কর্ণকুহরে আসতেই ভেতরটা মোচড় দিয়ে উঠল। আনন্দ উল্লাস করা হৃদয়টা মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে গেল। সে কাতর স্বরে বলল, আপনি আমায় সবকিছু বলবেন, আমি মেনে নিব, কিন্তু আর কোনোদিন বিচ্ছেদের কথা মুখে আনবেন না। বিচ্ছেদ নামটাও বিষাক্ত। নামটা কর্ণে প্রবেশ করার সাথে সাথে ভেতরটা ভীষণ বাজেভাবে পড়তে শুরু করেছে। আপনি বিচ্ছেদ চাইলে আমার মৃত্যু অনিবার্য। আপনি যতটুকু জানেন তার থেকেও বেশি আপনার সাথে বাঁচার ইচ্ছে আছে আমার। আপনি আমাকে রক্তাক্ত করে দিন, তবুও আমার সাথে থাইকা যাইয়েন। আমি আপনায় ছাড়া আর বুঝি না। আমি সকাল সন্ধ্যায় প্রতিনিয়ত আপনারই খুঁজি। বিচ্ছেদ শব্দটা উচ্চারিত হলেই বুকটা ভীষণ ব্যথা করে আমার।
মুনতাসিমের কাতর কণ্ঠস্বর আর অসহায়ত্ব মাখা মুখশ্রী মেহবিনকে আহত করল। সে মলিন মুখশ্রী করে মুনতাসিমের দিকে দৃষ্টিপাত করে আছে। মেহবিনের বিষণ্ণ মন দেখে মুনতাসিম পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, আপনি দিন দিন কালো হয়ে যাচ্ছেন। কালো হয়ে যাচ্ছি বলে আমাকে আর ভালো লাগছে না? আমি চাইলে আপনার সৌন্দর্য বাড়িয়ে দিতে পারি। কিভাবে? স্ত্রীকে স্বামী বেশি বেশি চুমু দিল, স্ত্রীর সৌন্দর্য বেড়ে যায়। মুনতাসিমের কথায় মেহবিন রাগান্বিত হয়ে দূরে সরে গেল। রক্তিম আখিযুগল মুনতাসিমকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। মুনতাসিমের অধরের কোণে স্নিগ্ধ হাসি। মেয়েটাকে রাগানো খুব সহজ। তার অপছন্দের একটা কথা বললেই দুনিয়াদারি ভুলে যায় সে। মুনতাসিমের এটা ভেবে ভালো লাগছে। মেহবিনের বিষণ্ণতাকে সে দূর সরাতে পেরেছে। মুনতাসিম গম্ভীর কণ্ঠে বলল, দূরে না গিয়ে কাছে এসে ভালোবেসে দিন। যাকে অবহেলা করে দূর সরিয়ে দিচ্ছেন, তাকে আদর করার জন্য বাহিরে অনেক তরুণী অপেক্ষা করছে। আপনি কাছে আসবেন নাকি আমি বাহিরে যাব? সাহস থাকলে যান। কথাগুলো বলেই সমস্ত মুখশ্রীতে আধার নিয়ে এসে দৃষ্টি অন্যদিকে ঘোরাল মেহবিন। মুনতাসিম নিজেই মেহবিনের অতি সন্নিকটে এগিয়ে আসল। মেহবিন দূরে সরতে চাইলে মুনতাসিম মেহবিনকে বুকের মধ্যে জড়িয়ে নিল। মেহবিন মুহূর্তের মধ্যে আদুরে বেড়ালের মতো গুটিসুটি মেরে মুনতাসিমের বুকের মধ্যে লেপ্টে থাকল। মানুষটা তার সামনে আসলেই মেহবিনের সমস্ত ক্রোধ ছুটি নেয়। মুনতাসিম মেহবিনের কর্ণের কাছে গিয়ে ধীর কণ্ঠে বলল, শুনুন মেয়ে, আপনাকে ছোঁয়ার ইচ্ছে আমার নেই। আমাকে ছুঁয়েই কথাগুলো বললেন। ছাড়ুন আমাকে পাপী বান্দা। আমাকে মরার শখ জেগেছে বুঝি? যে ধরনীর বুকে আমি থাকতে পারব না, সেখানে আপনিও থাকতে পারবেন না। আপনাকে খুন করে তবেই ধরনীর মায়া ত্যাগ করব। এত সহজ নয় আমাকে আপনার থেকে আলাদা করা। আপনি আমার না তো কারো না। কেন আমি আপনার হলে আপনি আমাকে সবার মাঝে বিলিয়ে দিতেন? মুনতাসিমের কথায় মেহবিন নিস্তব্ধ হয়ে গেল। মেহবিনের আখিযুগলের দিকে দৃষ্টিপাত করে আতকে উঠল মুনতাসিম। মেয়েটার আখিযুগল রক্তিম বর্ণ হয়ে গিয়েছে। সমস্ত মুখশ্রীতে প্রিয় মানুষকে হারিয়ে ফেলার ভয়। মুনতাসিম অস্থির হয়ে বলল, আপনি আমার কথায় দুঃখ পেয়েছেন? আমি আপনার মন ভালো করার জন্য মজা করছিলাম। আপনি দুঃখ পেলে আমার সবকিছু এলোমেলো হয়ে যায়। আমি ভুল করে ফেলছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন করব না। মুনতাসিমের কথায় হেসে ফেলল মেহবিন। সে হাসজ্জ্বল মুখশ্রী করে বলল, আপনি অস্থির হবেন না। আপনি অন্য কারো হবার কথা বলছেন। এতেই আমার খারাপ লেগেছে। আর কখনো বলবেন না। কারণ সব মজা লাগে না আমার কাছে। মেহবিনের কথায় মুনতাসিমের হৃদয় অস্থিরতার ঝড় বয়ে যেতে শুরু করল। সে তার প্রিয় অর্ধাঙ্গিনীকে আঘাতপ্রাপ্ত করতে চায়নি। মুনতাসিম মেহবিনের সমস্ত মুখশ্রীতে আদরে আদরে ভরিতে তুলতে লাগল। মুহূর্তের মধ্যে মলিনতাকে গ্রাস করে ফেলল এক টুকরো লজ্জা। বিষণ্ণতা কেটে গিয়েছে প্রয়নের হাওয়ায়। অদ্ভুত এক ভালোলাগা কাজ করছে মনে গহীনে। মুনতাসিম মেহবিনের ললাটে চুমু খেয়ে বলল, আমি বের হচ্ছি। যেতে সময় লাগবে। আপনি দেখে শুনে থাকবেন। কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবেন। আপনার ফোনটা আজ আমার কাছে থাক। আমি আমার দ্বিতীয় ফোনটা আপনার কাছে রেখে গেলাম। আপনি সাবধানে যাবেন। আপনাকে নিয়ে আমার ভীষণ চিন্তা হয়। ড্রাইভারকে বলবেন গাড়ি আস্তে চালাতে। আমার ম্যাডাম যা বলবে আমি সবকিছু শুনতে বাধ্য। আসছি। বলেই কক্ষ ত্যাগ করল। কয়েক সেকেন্ডের মধ্যে ফিরে এসে মেহবিন আলিঙ্গন করল। যাবার সময় বলে গেল,
বাহিরে যাবার আগে বউকে জড়িয়ে ধরলে বিপদ কম হয়। মুনতাসিমের এমন অদ্ভুত কথায় মনের অজান্তেই মেহবিনের অধরের কোণে হাসির রেখার দেখা মিলল। মুনতাসিম গাড়ি থেকে নামতেই মানুষ, এই হাজার হাজার মানুষের আনাগোনা তার দৃষ্টিতে এসে আটকে গেল। তার সামনে পেছনে পুলিশ প্রোটেকশন দিয়ে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। চারদিকে প্রিয় নেতার স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। প্রিয় নেতাকে ছুঁয়ে দেখার ইচ্ছে জেগেছে মুনতাসিম ভক্তদের। সবাই হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করছে। মুনতাসিম নিজের সর্বোচ্চ দিয়ে সবার সাথে হাত মেলানোর চেষ্টা করছে। মুনতাসিম মঞ্চ উঠতেই সবাই গর্জন করে উঠল। মুনতাসিম হাত উঁচু করে সবাইকে ভালোবাসা নিবেদন করল। আশেপাশে আরও নেতারা রয়েছে। মুনতাসিমের জন্য রাখা নির্ধারিত চেয়ারে গিয়ে সে বসল। মুনতাসিমকে বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান করা হল। মুনতাসিম সালাম দিয়ে বক্তৃতা দেওয়া শুরু করল। বাঘের ন্যায় গর্জন করে বক্তৃতা দিচ্ছে মুনতাসিম। তার গর্জন করে বলার বাক্যগুলো কারো কারো কলিজা কাঁপিয়ে তুলছে। বক্তৃতা দেওয়ার সময় একটু সময়ের জন্য তার কথাগুলো বেঁধে যায় না। সেজন্য মুনতাসিমের বক্তৃতা দেওয়া সবার কাছে ভীষণ প্রিয়। দীর্ঘ ৪৮ মিনিট বক্তৃতা দেওয়ার পর মঞ্চ ত্যাগ করল মুনতাসিম। সমস্ত জনতা তাকে ঘিরে ধরতে ব্যস্ত, তখনই গুলির শব্দে সেই স্থান নীরব হল। তাইয়ানের দৃষ্টি সেদিকে যেতেই তাইয়ান মুনতাসিমকে নিয়ে মস্তক নিচু করে ধরল। গুলিটা গিয়ে লাগল একটা গার্ডের কায়াতে। গার্ডটা যন্ত্রণায় ছটফট করতে লাগল। তখনই ভয়াবহভাবে মঞ্চের দিকটায় বিকট শব্দে বিস্ফোরিত হল। আনন্দ আয়োজনের স্থানটা মুহূর্তের মধ্যেও ভয়ানক রূপ নিল। জনগণ নিজেদের প্রাণ রক্ষার্থে প্রাণপণে এদিক সেদিকে ছুটে চলেছে। পুলিশ প্রশাসন তাদের টিম, ফায়ার সার্ভিস সহ আরও নিরাপত্তার দলকে দ্রুত সেখানে আসতে বলল। ১৫০ জনের মতো মানুষ গুরুতরভাবে আহত হল। টাইম বোমটা মাঝারি ধরনের হওয়ায় মঞ্চের আশেপাশে থাকা মানুষগুলোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। পরপর আরও ৪টা গুলি এসে মুনতাসিমের কর্ণ ভেদ করে চলে গেল। পুলিশ সদস্য কোন দিকে গুলি করবে বুঝে উঠতে পারল না। হাজার হাজার মানুষের মধ্যে কে গুলি করছে, তারা সেটা কিভাবে বের করবে? ভুলবশত যদি নিরীহ মানুষের কায়াতে গিয়ে লাগে। মুনতাসিমের বিচক্ষণ দৃষ্টি সামনের দিকে তাকিয়ে বলল, কালো চাদর মুড়িয়ে থাকা মানুষটাকে মারুন, গুলিটা সেই করছে। দেরি করবেন না, তাইয়ান শ্যুট করো। পুলিশ সদস্য তাক করার আগেই ব্যক্তিটা পুলিশ সদস্যের বুকটা গুলি দিয়ে ছিদ্র করে দিল। পুলিশ সদস্য মাটিতে লুটিয়ে পড়ল। তারা তাকে শ্যুট করতে যাবে। তখনই সে মস্তক নুয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। এত ভিড় ঢেলে সামনের দিকে আগানোও যাচ্ছে না। মুনতাসিম রাগান্বিত হয়ে ভিড় ঠেলে সামনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হতেই একজন সিনিয়র নেতা এসে মুনতাসিমের হাত ধরে ফেলে। সে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি প্রোটেকশনের বাহিরে যেও না, তোমার ক্ষতি হবে। জানোয়ারের বাচ্চাকে তো আমি দেখে নিব। ও আমার হাতে পড়লে আমি ওকে জ্যান্ত পুঁতে ফেলব। আপনি আমার হাত ছাড়ুন স্যার। আমার ভালোবাসার মানুষদের আঘাতপ্রাপ্ত করেছে। তার চামড়া ছিলে লবণ মরচি লাগাবো আমি। তার ভয়াবহ শরীরটা জনগণের সামনে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারব। মুনতাসিম, এটা ক্রোধের সময় নয়। তুমি নিয়ন্ত্রণ হারা হয়ে গিয়েছ। তুমি দ্রুত স্থান ত্যাগ করো। আমার অভিজ্ঞতা বলছে ওরা তোমাকেই মারতে এসেছে। তুমি যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ তারা আক্রমণ করতেই থাকবে। তুমি এখানে থাকলে হিতে বিপরীত হবে। তোমাকে আঘাত করতে গিয়ে ক্ষত হবে সাধারণ জনতা। এই ভিড়ের মধ্যে কেউ তোমাকে খুন করে দিয়ে গেলে ও আমরা টের পাবো না কে তোমাকে খুন করে গেল। তার থেকে ভালো তুমি স্থান ত্যাগ করো। আমি মরলে মরব। মরার আগে কুত্তার বাচ্চাকে খুন করে তবেই মরব। মুনতাসিম সামনের দিকে এগোনোর প্রস্তুত হতেই ১৫০ মতো গাড়ি নিয়ে নিরাপত্তা দল এসে হাজির হল।
একজন পুলিশ এসে বলল, স্যার আপনি স্থান ত্যাগ করুন। আপনি থাকলে পরিস্থিতি আমাদের হাতের বাহিরে চলে যাবে। আপনি দূরে অবস্থান করলে আমরা খুব সহজে পরিস্থিতি হাতের নাগালে নিয়ে আসতে পারব। মুনতাসিম আজ নিয়ন্ত্রণ হারা হয়ে গিয়েছে। চারদিকে হাহাকার লেগে গিয়েছে। মুনতাসিম সবার কথার অর্থ উপলব্ধি করতে পেরে নিজ থেকেই স্থান ত্যাগ করল। চারিদিকে আতঙ্কের ছাপ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। পরে আরও ৫০টা গাড়ি এসে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়েছে। সন্দেহজনক ১৯ জনকে আটক করা হয়েছে। আহতদের হসপিটালে নেওয়া হয়েছে। খবরটা মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ল। হামলার কথা কর্ণকুহরে আসতেই রিয়াদ চৌধুরী অস্থির হয়ে উঠলেন। সে অনবরত তাইয়ানকে ফোন করে যাচ্ছে, কিন্তু তাইয়ানকে ফোনে পাওয়া যাচ্ছে না। সময়ের সাথে চিন্তার মাত্রা প্রকোপ পেতে শুরু করল। সে তার পরিচিত পুলিশকে ফোন করেছিল। সেই পুলিশটা বলেছে, মুনতাসিম সমাবেশ থেকে ১ ঘণ্টা আগে বের হয়ে গিয়েছে। ভয়ে অন্তর আত্মা কেঁপে উঠল রিয়াদ চৌধুরী। রাজনীতিতে শত্রু বেশি প্রাণ হাতে নিয়ে ঘুরতে হয়। সেজন্য সে রাজনীতি জিনিসটা পছন্দ করে না। ছেলেকে কত করে নিষেধ করেছিল, রাজনীতিতে যাস না। মুনতাসিমের জেদের কাছে হেরে গিয়েছিল সে। ভয় ভেতরটা কাবু হয়ে আসছে তার। মুনতাসিমের খবরটা পেয়ে মেহবিনও যোগাযোগ করার চেষ্টা করছে। বরাবরের মতোই ফলাফল শূন্য। অদ্ভুতভাবে হাত পা কাঁপছে তার। সমস্ত কায়া অবশ হয়ে আসছে। সে যদি বেরি হয়ে থাকে তাহলে গৃহে আসছে না কেন? তখনই বাহিরে থেকে অ্যাম্বুলেন্সের শব্দ কর্ণকুহরে এসে পৌঁছাল। অ্যাম্বুলেন্স থেকে সাদা কাপড়ে ঢাকা লাশ বের করে নিচে নামানো হল। সাদা কাপড়টা রক্তে ভিজে যাচ্ছে। একদম তাজা রক্ত, যেন সবেমাত্র আহত হতেই দেহ থেকে প্রাণপাখিটা বিদায় নিয়েছে। তখনই শেহনাজ এসে বলল, ভাবি তাড়াতাড়ি নিচে এসো। নিচে অ্যাম্বুলেন্সে করে কার জানি লাশ নিয়ে আসা হয়েছে। কিছু সময়ের জন্য মেহবিনের হৃদস্পন্দনের গতিবেগ স্থির হয়ে গেল। রিয়াদ চৌধুরী কক্ষে থেকে হন্তদন্ত হয়ে ছুটে বের হয়ে এল। মেহবিন দৌড়ে বাহিরে চলে আসল। রিয়াদ চৌধুরী সামনের লাশের দিকে তাকিয়ে জ্ঞান হারাল। মেহবিন রক্তে মাখা সামনে শুয়ে থাকা লাশটা দেখে থরথর করে কাঁপতে শুরু করল। সমস্ত কায়া নিস্তেজ হয়ে আসতে শুরু করেছে। সে মাটিতে ধপ করে বসে পড়ল। চলবে ইনশাআল্লাহ,